অবশ্যই যেটা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ما بتدري হ্যাঁ হ্যাঁ তিন নম্বর দেন হ্যাঁ এক নম্বরটা হ্যাঁ এক নম্বরটা দিছি এক নম্বরের ল্যাপটপে তো এক নম্বরটা তো মেম্বার ফর্ম মেম্বার ওইটার মধ্যে ক্লিয়ার থাকে। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে না? নয় তাহলে এক নম্বরটা দেবো আবার তিন নম্বর সবগুলাই দিতে হবে, সবগুলাতে। হ্যাঁ আচ্ছা, এখন আপাতত দরকার নাই, সমস্যা নেই, শুক্রবার না, আজকে বাড়ি যাওয়া পার্টি আছে, অসুবিধা হবে না। ফৌজদারি কার্যবিধি আইনের আলোচনা গত ক্লাসে ছিল আমাদের কত ধারা পর্যন্ত? 159 পর্যন্ত আলোচনা ছিল। রিভিশন ফৌজদারি কার্যবিধি আইনের সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় শান্তি রক্ষা সদাচরণের মুসলেকা। দণ্ডিত ব্যক্তির নিকট থেকে অনধিক 3 বছর সময়ের জন্য শান্তি রক্ষার মুসলেকা নেওয়া হবে। জামিনদার সহ হতে পারে, জামিনদার ব্যতীত হতে পারে, তাই না? এবং তার সামর্থ্যের সাথে সামঞ্জস্য রেখে একটা জামানতের বিনিময়ে। 107 দ্বারা অন্যান্য ক্ষেত্রে শান্তি ভঙ্গের সম্ভাবনা আছে বা শান্তি ভঙ্গ করতে পারে এরকম ব্যক্তিদের নিকট থেকে অনধিক 1 বছর সময়ের জন্য কেন জামিনদার সহ অথবা ব্যতীত মুসলেকা নেওয়া হবে না, তার কারণ দর্শাইতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 107 দ্বারা, পুলিশ প্রবিধানের 287 বিধি। 108 দ্বারা কয়টা ক্ষেত্র? 3টা। রাষ্ট্রদ্রোহ প্রচারক যিনি, ক্ষেত্র 3টা কি কি? যে ব্যক্তি দণ্ডবিধি 123 এবং 124 টাইপেন ক, 153 টাইপেন ক, দণ্ডবিধির মানহানি এবং ভীতি প্রদর্শন সংক্রান্ত কোনো অপরাধের পর্যায়ে পড়ে এই সমস্ত ব্যক্তিদের নিকট থেকে অনধিক 1 বছর সময়ের জন্য জামিনদার সহ বা ব্যতীত কেন মুসলেকা নেওয়া হবে না, তার কারণ দর্শাইতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 108 দ্বারা। 109, 3টি ক্ষেত্রে যে ব্যক্তি অপরাধ করার জন্য নিজের নাম পরিচয় গোপন করে, যে ব্যক্তির প্রকাশ্য কোনো জীবিকা নাই এবং নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না, তাদের নিকট থেকে অনধিক 1 বছর সময়ের জন্য জামিনদার সহ কেন মুসলেকা নেওয়া হবে না, কারণ দর্শাইতে হবে, দর্শাইতে পারেন। 110 হলো অভ্যাসগত অপরাধী। কয়টা ক্ষেত্র? 6টা। অভ্যাসগত অপরাধী চোর ডাকাত দস্যু এরকম, অভ্যাসগত চোরাই মাল গ্রহণকারী, অভ্যাসগত অপরাধীদেরকে আশ্রয় দানকারী, অভ্যাসগতভাবে কি করে প্রতারণা বা অভ্যাসগত অপহরণ বা দণ্ডবিধির 12-17 অধ্যায়ের অপরাধ, যে কোনো একটা মনে রাখবেন। এটা হলো অভ্যাসগত শান্তি ভঙ্গকারী। ছতে হলো অভ্যাসগতভাবে এমন অপরাধী যাদের কাছ থেকে জামানত না নিয়ে মুক্ত রাখা নিরাপদ নয়। 109-এর সাথে পিআরবি 288 বিধি ব্যবহার করব, 110-এর সাথে 289, 90 এবং 432 বিধি, তিনটা ব্যবহার করা যাবে। 112 দ্বারা, 107 থেকে 10 দ্বারার মুসলেকার কারণ দর্শানোর জন্য যে আদেশটা দিতে হবে, তাই না? অর্থাৎ তার অপরাধের সারমর্ম, জামিনদারের সংখ্যা, অর্থের পরিমাণ, মুসলেকার মেয়াদ উল্লেখ করে আদেশ দিতে হবে। উপস্থিত থাকলে আদেশ দেখাইতে হবে, বুঝাই দিতে হবে। অনুপস্থিত না থাকলে 114 দ্বারাই সমন গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে কি করতে হবে? হাজির করতে হবে। সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে হাজির করতে হবে। ধারা কত? ফৌজদারি কার্যবিধি আইনের 114 দ্বারা। আর সমন পরোয়ানা যখন নিয়ে যাইতে হবে তখন 112 ধারার আদেশের অনুলিপি নিয়ে যাইতে হবে। ধারা হলো 115, ব্যক্তিগতভাবে হাজিরা থেকে রেহাই দেওয়া যাবে 116 দ্বারা। খবরের সত্যতা সম্পর্কে অনুসন্ধান করবেন 17 দ্বারা। ঘটনা সত্য হলে মুসলেকা দেওয়া বা জামানত গ্রহণের আদেশ প্রদান করবেন 118 দ্বারা। 119 দ্বারা হলো যদি ঘটনা সত্য না হয় তাহলে অব্যাহতি দিবেন। 120 দ্বারা দণ্ডিত ব্যক্তির নিকট থেকে দণ্ডের মেয়াদ শুরু হবে তার দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরে। মুসলেকার মেয়াদ অন্য অন্য ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্ধারিত তারিখে বা মুসলেকার তারিখ থেকে কি করা হবে? শুরু করা হবে। মুসলেকা দিলে সেই ব্যক্তি শান্তি রক্ষা এবং সদাচরণে বাধ্য থাকবেন। সদাচরণের মুসলেকায় আবদ্ধ হয়ে কোনো ব্যক্তি এই অপরাধ নিজ এলাকায় অথবা অন্য এলাকায় যদি করার সহায়তা করেন বা চেষ্টা করেন, তাহলে মুসলেকা লঙ্ঘিত হয়ে যাবে। 121, 22 লাগবে না? 123, মুসলেকা যদি কেউ না দেয়, মুসলেকা না দেওয়ার জন্য তাকে কি করা যাবে? কারারুদ্ধ করা যাবে, তবে 3 বছরের অধিক শাস্তি প্রদান করা যাবে না। আর যতদিন পর্যন্ত মুসলেকা না দিবে ততক্ষণ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া যাবে না 123 দ্বারা। আর মুসলেকা না দেওয়ার জন্য যে ব্যক্তি কারাগারে চলে গেছেন, জেলা ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে তাকে ছেড়ে দিতে পারবেন 124-এর 1, এটা হ্রাস করতে পারবেন 2, বিনা শর্তে 3, ও সরকার কর্তৃক পছন্দনীয় শর্তে 4,
আর শর্ত অমান্য করলে আদেশ বাতিল হবে 124-5। যে কোনো পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে 124-6। জেলা ম্যাজিস্ট্রেট মুচলেকা বাতিল করতে পারবেন 125 দ্বারা। জামিনদার অব্যাহতির আবেদন করলে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে হাজির করা যাবে 126 দ্বারা। নবম অধ্যায় বেআইনি সমাবেশ সম্পর্কিত। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বেআইনি সমাবেশ বা শান্তি ভঙ্গ করতে পারে। এরকম 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য কি করতে পারবেন? মৌখিক আদেশ বা নির্দেশ প্রদান করতে পারবেন। মৌখিক আদেশ বা কি করতে পারবেন? নির্দেশ প্রদান করতে পারবেন ফৌজদারি কার্যবিধি আইনের 127 দ্বারা, পুলিশ আইনের 30 (1) দ্বারা, প্রবিধানের 142 বিধি। এই ধরনের মৌখিক আদেশে যদি ছত্রভঙ্গ না হয় অথবা ছত্রভঙ্গ হওয়ার মতো না হওয়ার মতো সংকল্প প্রকাশ পায়, তাহলে বল প্রয়োগ করে অগ্রসর হবেন, বেসামরিক শক্তির সাহায্য নেবেন, আটক এবং গ্রেপ্তার করবেন 128 দ্বারা, 30 টাইপেন কয়ের 2 দ্বারা, পুলিশ প্রবিধানের 143 বিধি। 129 দ্বারা সামরিক শক্তি। জেলা ম্যাজিস্ট্রেট বা মহানগর পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ কি করতে পারবেন? ছত্রভঙ্গ করতে পারবেন ফৌজদারি কার্যবিধি আইনের 129, PRB 158 বিধি। আর আহত বাহিনীর অধিনায়কের দায়িত্ব কর্তব্য কত? 130। তারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন, আটক এবং গ্রেপ্তার করবেন, তাই না? আটক এবং গ্রেপ্তার করবেন, জীবন সম্পত্তির কম ক্ষতি সাধন করবেন 130-2। সামরিক বাহিনী কমিশনপ্রাপ্ত অফিসার নিজেই যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ স্থাপন করতে না পারেন, তাহলে তিনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন এবং গ্রেপ্তার করতে পারবেন 131 দ্বারা। 132, এই বেআইনি জনতা বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কাজে নিয়োজিত ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার এবং আপনার সামরিক বাহিনীর কমিশন অফিসার বা স্বেচ্ছাসেবক যারাই আছে না কেন, তাদের কাজ অপরাধ হিসেবে কি হবে না? গণ্য হবে না। মামলা হলো কেন? তাদের কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না এবং তাদের কি করা যাবে না? তাদের বিরুদ্ধে ফৌজদারিতে কোনো মামলা করা যাবে না। ফৌজদারিতে নাকি মামলা করা যাবে না, যাই হোক, পড়তে তো হবে নাকি? আইনে যাই বলুক না বলুক আমাদের পড়তে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 100। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের ওই আমাদের, যাক বলি সংক্ষেপে, আমাদের এই যে কালকে যে রায় হলো, একটা কনস্টেবল আছে না মুকুল, সে কিন্তু আমার ক্লাসের স্টুডেন্ট ছিল এবং আমার সাথে তার মানে আমাদের ক্লাসের স্টুডেন্ট ছিল, হাতের লেখাও খুব ভালো ছিল, ভালো স্টুডেন্টই ছিল। আহ, এবং আমাদের এডমিনে আছে সুমনের ব্যাচমেট, ঠিক আছে? মানে মানে সে অনেকবার সাক্ষী সাক্ষী দিতে গেছে, মানে সে নিজে জানতো যে সে কোনো অপরাধী না। সে নিজে জানতো, মানে সে একদম ফ্রিডম ছিল, মুক্ত ছিল, কয়েকবার সাক্ষী দিতে গেছে, ছুটি গেছে। তো মানে সে নিজে জানতো যে সে কোনো অপরাধের সাথে জড়িত ছিল না, কিন্তু মানে এটা তার বাসা, ঠিক আছে? বলার দিকে যাই হোক, এই হচ্ছে বিষয় আর কি। ফৌজদারি কার্যবিধি আইনের 132 চলে গেল। 133, 132-এর কত নম্বর অধ্যায়? 132-এর কত নম্বর অধ্যায় শুরু হবে? 10ম অধ্যায়। এইগুলো লিঙ্ক দিছি, পরে দিছি, ত্রুটি দিছি, ঠিক আছে? এগুলো লিঙ্ক পাইনি। দেন তো, মনে হয় সমস্যা হইতে পারে একটা, হ্যাঁ, আমি এরকম মনে করতেছি। কি? আপনি 1 নাম্বারটা দিয়ে দেন আমার ছবিতে, ওইগুলাতে হয়ে গেছে। ফৌজদারি কার্যবিধি আইনের 10ম অধ্যায়। এই অধ্যায়ের বিধানগুলো মেট্রোপলিটন এলাকা বা মহানগর এলাকার জন্য কি হবে না? প্রযোজ্য হবে না। এবং 133, ম্যাজিস্ট্রেট শর্ত সাপেক্ষে উপদ্রব অপসারণের জন্য আদেশ প্রদান করতে পারেন। 134, এই আদেশটা কিসের মতো করে দিবেন? সমনের মতো করে বা ঘোষণা বা হুলিয়ার মতো করে। 135, আদেশটা যাদেরকে দিবেন, এখানে 1, 2 বা ক খ নিয়ে টেনশন করবেন না, এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এই আদেশ অনুসারে তিনি দায়িত্ব পালন করবেন অথবা কি করবেন? ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে হাজির হবেন। আর যদি হাজির না হন বা দায়িত্ব পালন না করেন, দণ্ডবিধির 188 ধারায় দণ্ডিত হবেন এবং আদেশটা কি হবে? আদেশটা স্থায়ী করা হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 137 দ্বারা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হওয়ার পর ম্যাজিস্ট্রেট এই সম্পর্কে কি করবেন? অনুসন্ধান করবেন। যদি দেখেন ঘটনা আসলে ঠিক নয়, অব্যাহতি দিবেন। যদি ঘটনা সত্য হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আদেশটা স্থায়ী করতে হবে। আদেশ স্থায়ী হওয়ার পর ম্যাজিস্ট্রেট বলে দিবেন
এই সময়ের ভিতরে আপনি অপসারণ করবেন, না হলে দণ্ডবিধির 188 ধারায় দণ্ডিত হবেন। এবং ম্যাজিস্ট্রেট ইচ্ছে করলে নিজ খরচেও কি করতে পারেন, এই ব্যবস্থা নিতে পারেন, পরবর্তীতে ব্যয় আদায় করে নেবেন। 143 ধারা, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো গণ উপদ্রব অব্যাহত না রাখার, মানে এটা যেন চলমান না রাখতে পারে অথবা পুনরায় চালু করতে না পারে, সেজন্য আদেশ প্রদান করতে পারবেন ফৌজদারি কার্যবিধি আইনের 143 ধারা। 11 নম্বর অধ্যায়, বিপদের আশঙ্কা থাকবে। এটা স্বাস্থ্যের উপর হইতে পারে, জীবনের উপর হইতে পারে, দাঙ্গা হাঙ্গামা, বেআইনি সমাবেশ, জমাজমি, যে কোনো বিষয় হইতে পারে। সরকারি কাজে বা আইনানুগ কাজে বাধা, হুমকি, ভয়ভীতি ইত্যাদি ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট একটা অস্থায়ী আদেশ জারি করবেন। কত ধারার মতো করে? 134 ধারার নিয়মে আদেশটা জারি করা হবে। ফৌজদারি কার্যবিধির 144-এর 1 ধারা, 144-এর 2, এই আদেশটা একতরফা দিতে পারবেন। 3, কোনো স্থানে গমনকারী ব্যক্তি বা জনসাধারণের প্রতি দিতে পারবেন। 4, ম্যাজিস্ট্রেট নিজের ইচ্ছায় বা কোনো আবেদনের প্রেক্ষিতে বাতিল করতে পারবেন। কোনো ব্যক্তি আবেদন করলে তাকে হাজির করবেন। 5, এই আদেশটা 2 মাসের বেশি সময় স্থায়ী হবে না। 6, মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না। 7, ফৌজদারি কার্যবিধির 12 নম্বর অধ্যায়, স্থাবর সম্পত্তি নিয়া, জমি, পানি, সীমানা বিরোধের ফলে শান্তিভঙ্গের সম্ভাবনা থাকলে ম্যাজিস্ট্রেট উভয় পক্ষকে ডেকে কি করতে পারবেন, দলিলপত্র নিয়ে হাজির হবে। এগুলো সাক্ষ্য প্রমাণ নিয়ে পর্যালোচনা করে বিরোধ নিষ্পত্তি করতে পারবেন। 145 ধারা, লম্বা আলোচনা করতে পারবো না আজকে, কারণ হচ্ছে একটা ক্লাস আছে, এটাও না, ফৌজদারির যে অধ্যায়টা চলতেছে এই আলোচনাটা এমনি লম্বা হবে অনেক। স্যার অনেকে বলতে থাকে এত বলে আমরা নিতে পারি। ফৌজদারি কার্যবিধি আইনের 146 দ্বারা কিভাবে ক্রোকের মাধ্যমে নিষ্পত্তি করতে পারবেন। 147 দ্বারা ব্যবহার সম্পর্কিত অধিকারের যে বিরোধ, এগুলো নিয়ে নিষ্পত্তি করতে পারবেন। 148 দ্বারা সরেজমিনে ইনকোয়ারি করে, কি করে? ইনকোয়ারি করে। পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা, অধ্যায় নম্বর 13, প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ নিবারণে কি করবেন, আমলযোগ্য অপরাধ নিবারণে হস্তক্ষেপ করবেন, সাধ্যমতো চেষ্টা করে তা প্রতিরোধ এবং নিবারণ করবেন। 149, পুলিশ আইনে 23-এর কত, 23 ধারা দিবেন। 150, অনুরূপ অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের সংবাদ ঊর্ধ্বতন অফিসারকে জানিয়ে পুলিশ অফিসার প্রতিরোধ এবং নিবারণ করতে পারবেন। 150, পুলিশ আইনে 23 দিবেন। অন্য কোনোভাবে 151 ধারায় কি, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। 151 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার বা প্রতিরোধমূলক গ্রেপ্তারের 4টা শর্ত বলছিলাম, মনে আছে? বলতে পারবেন? ক্লাসে মুখস্থ করেছিলাম কিন্তু, যে 151 ধারায় গ্রেপ্তার করতে গেলে বৈধ হবে না কোন পরিস্থিতিতে, বা 151 ধারার গ্রেপ্তারের বৈধতা প্রমাণের ভিত্তি কি, যেভাবে ইচ্ছা প্রশ্ন হইতে পারে। হ্যাঁ, বা প্রতিরোধমূলক গ্রেপ্তারের পূর্ব শর্তগুলো কি। তাহলে অপরাধটা আমলযোগ্য হইতে হবে, মানে যে অপরাধটা করতে চাচ্ছে তাদের এই অপরাধটা কি হইতে হবে, আমলযোগ্য। নাম্বার দিন। তারপরে কি, এখন ধরেন দুইজন ব্যক্তি রাস্তায় কি করতেছে, মারামারি করতেছে, ঝগড়া বা কলহ করতেছে না, করবে, হ্যাঁ, তিনজন ট্যাগ করে দিয়েছে, বহুদিন দিয়ে দিয়েছি আমি, কিন্তু এখনো দিই। বিষয় পরে কথা বলবো। ফৌজদারি কার্যবিধি আইনে, তাহলে ধরেন রাস্তায় দুইজন ব্যক্তি কি করতেছে, ঝগড়া করবে, এরকম একটা অবস্থা, দুইজনই কি উত্তেজিত, বোঝার চেষ্টা করেন, দুইজনই খুব উত্তেজিত, আপনি বুঝতেছেন তারা কি করবে, মারামারি করবে। এখন আপনি তাদেরকে বলছেন পুলিশ অফিসার হিসেবে যে ভাই এটা আপনি করেন না, কত দাঁড়াই করলেন, এটা 149 নাকি, ও 149, ঊর্ধ্বতন অফিসারকে বললেন কত, 150 হবে? হবে না। এটা কেন? কারণ মারামারি এটা আমলযোগ্য অপরাধ না, এটা আপনার 149-এর কাজ না। এখন আপনি এটার জন্য তাদেরকে গ্রেপ্তার করে ফেলতে পারেন না। যদি এমন দেখা যায় যে দুইটা দলের ভিতরে এরকম ব্যাপকভাবে কি করার সম্ভাবনা আছে, দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, অথবা এমন একটা বেআইনি সমাবেশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেন অপরাধটা কি হইতে হবে, তাহলে যে তাদের যে ডিজাইনটা বা অপরাধ করার জন্য যে তারা যে প্রস্তুতিটা নিচ্ছে, এটা কি হইতে হবে, আমলযোগ্য হইতে হবে। 1 নাম্বার, হইছে না, হইতে হবে, হতে হবে এরকম। 2 নাম্বার, পুলিশের উপস্থিতি হইতে হবে। 3 নাম্বার, এই ব্যক্তিগুলো যাদেরকে গ্রেপ্তার করবো তারা এটার সাথে জড়িত হইতে হবে। 4 নাম্বার কি, অন্য কোনোভাবে আর গ্রেপ্তার, অন্য কোনোভাবে তাদেরকে আর নিবারণ করা কি নয়, সম্ভব নয়। তখন 151 ধারার গ্রেপ্তার কি হবে, বৈধ হবে। ঠিক আছে। 152, সরকারি সম্পত্তি রক্ষার মাধ্যমে। 153, কিসের মাধ্যমে, বাটকারা, ও বাটকারা যেখানে আছে অবৈধ, ওইগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে প্রবেশ করবেন এবং সেখানে বিনা পরোয়ানায় তল্লাশি করবেন। 153-এর 1, ম্যাজিস্ট্রেটকে কি করবেন, রিপোর্ট দিবেন। 153-2, ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী অধ্যায় 14 নম্বর অধ্যায়, যেটা আমরা গতকালকে শুরু করছি, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। 154, আমলযোগ্য মামলার খবর যদি মৌখিকভাবে আসে তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করবেন অথবা করাবেন, সংবাদদাতাকে পরে কি করবেন, শোনাবেন, তাই না, শোনাবেন। ধারা কত, 154 ধারা।
আর লিখিতভাবে আসলে প্রত্যেকটা সংবাদে সংবাদদাতার স্বাক্ষর নিবেন, তারপরে নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করবেন, একই কথা। 154 পুলিশ প্রবিধানের 243, 8টা মনে আছে কি? 243-এর 8টা বলতে পারবেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করবেন। 243-এর ক, তথ্য লিপিবদ্ধকারী অফিসারের উপর স্বাক্ষর করবেন। খ, এটা লিখিত বা মৌখিক যেভাবে হোক এটা এজাহার হিসেবে গ্রহণ করতে হবে এবং যে কোনো পরিচিত ব্যক্তি এজাহার দাখিল করতে পারবেন। গ, এটা কি কানে শোনা নাকি মিথ্যা গুজব, মানে আসলে কি সে শুনছে নিজের কানে নাকি এটা গুজব, এর ভিতরে একটা পার্থক্য নিরূপণ করতে হবে। ঘ, তে হলো টেলিফোনের মাধ্যমে আসলে কি করবেন। চতে হলো এটা সত্য মিথ্যা নিরূপণ করার দরকার নাই। আঘাতের কোনো ঘটনার ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই। কখন? এজাহার গ্রহণ করার সময় দরকার নাই। আর সতে হলো কনস্টেবল যখন দায়িত্বে থাকবে তখন কি করতে হবে, আপনার মৌখিক বা লিখিত যেভাবে আসুক জিডিতে লিপিবদ্ধ করতে হবে এবং এটা ওসির কাছে নিয়ে যাইতে হবে। মৌখিকভাবে আসলে তাকে পাঠাইতে হবে, আর যদি লিখিতভাবে আসে আপনি নিজেই নিয়ে যাবেন। আর তথ্য লিপিবদ্ধকারী অফিসার একবার এটা লেখার পরে আর কি করতে পারবে না, এটা বাতিল বা পরিবর্তন করতে পারবে না। আর আমলের অযোগ্য মামলার সংবাদ যদি আসে তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রক্ষিত বই বা জিডিতে লিপিবদ্ধ করবেন এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পরামর্শ দিবেন। 155-1 দ্বারা প্রথম দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ অফিসার এই ধরনের অপরাধের তদন্ত করবেন না। 155-2 দ্বারা যদি ম্যাজিস্ট্রেট অনুমতি দেয় তাহলে আমলযোগ্য অপরাধের মতোই তদন্ত করবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যে তদন্তের ক্ষমতা সেই তদন্তের ক্ষমতাগুলো প্রয়োগ করবেন এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যতীত ফৌজদারি কার্যবিধি আইনের 153 155 3 সাথে পিআরবি ব্যবহার করবো 254 বা 268 254 দুইটা বিধি ব্যবহার করব। ফৌজদারি কার্যবিধি আইনের 156 দ্বারা আমলযোগ্য অপরাধের সংবাদ যদি আসে তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারবেন। এক, এই তদন্তের ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। দুই, 190 দ্বারা ম্যাজিস্ট্রেট তদন্তের আদেশ প্রদান করতে পারবেন। 156-3 পিআরবি 258 বিধি। 157 দ্বারা আমলযোগ্য অপরাধের সংবাদ যদি আসে যেটা সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করতে পারবেন, তদন্ত করার জন্য সাধারণত ক্ষমতাবান, কিন্তু সন্দেহ পোষণ করলে তিনি ম্যাজিস্ট্রেটকে জানাবেন এবং ম্যাজিস্ট্রেটকে জানানোর পরে গ্রেপ্তার করার জন্য বা তদন্তের জন্যই হোক বা কোনো কিছু উদ্ধার করার প্রয়োজনেই হোক তিনি ঘটনাস্থলে নিজে যাবেন অথবা অপর কোনো অফিসারকে কি করবেন, প্রেরণ করবেন। 157-1 দ্বারা। তবে শর্ত হলো কতে বলতেছে যদি ঘটনাটা গুরুতর প্রকৃতির না হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন না, ঘটনাস্থল সরেজমিনে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই বা অন্য কাউকে প্রেরণও করবেন না। একের কতে হলো যদি তদন্ত করার মতো পর্যাপ্ত কোনো কারণ না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন না, তদন্তই করবেন না। 157-1 খ এবং 157-2 বলতেছে এই সম্পর্কে কারণগুলো লিপিবদ্ধ করবেন। বলেন তো কি কারণ লিপিবদ্ধ করবেন? এই যে তিনি সরেজমিনে গেছেন এইটা, ঘটনাস্থলে যাই নাই এইটা, কেন তদন্ত করেন না এটা, কোনটা লিপিবদ্ধ করবেন? সবটাই লিপিবদ্ধ করবেন, এই সবগুলাই। কিন্তু সংবাদ করতে কতদিন ইলেকট্রিক 500 হুম দিয়ে দিবেন আবার। হুম অনেকে বলছে সমস্যা হচ্ছে নিতে বলে। হুম হুম তাহলে সেই ক্ষেত্রে আপনার জানাবেন কোন বিষয়টা সম্পর্কে, তিনটা বিষয় সম্পর্কে বাদীকে জানাবেন নাকি একটা জানাবেন? কোনটা জানাবেন বলেন? জানাবে কোনটা? একটা কোনটা? এই যে তদন্ত কেন করেন নাই, ওই যে 157-1 তদন্ত কেন করেন নাই এই বিষয়টা সম্পর্কে কি করবেন তিনি জানাবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 157-2 দ্বারা। এখন সংবাদদাতাকে জানাইছে, একে জানাইতে হবে না ম্যাজিস্ট্রেটকে? হ্যাঁ, ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। তাহলে ঊর্ধ্বতন অফিসারের একটা নির্দেশ দিবে। ঊর্ধ্বতন ব্যাপার কি এটা খালি কি সমস্যা নাকি বুঝতেছি না। আপনার ধরে নাকি কি? মশা না আমার মাথা বেরিয়ে কি এগুলো বলে? পানি আনছেন? হ্যাঁ স্যার। ফৌজদারি কার্যবিধির 158 ধারায় কাকে জানাবেন? পুলিশ অফিসারকে জানাবেন, সংবাদদাতাকে জানাবেন, না ম্যাজিস্ট্রেটকে? ম্যাজিস্ট্রেটকে জানাবেন। 158 তা কিভাবে 157 ধারার রিপোর্টটা প্রস্তুত করতে হয় আর কি, এটা প্রশ্ন করতে পারবে না, হয় না প্রশ্ন। 159 দ্বারা কি করবে, ম্যাজিস্ট্রেট বলবে তোমরা আবার এই সম্পর্কে তদন্ত করতে হবে, বন্ধ রাখার সুযোগ নাই। অথবা ম্যাজিস্ট্রেট কি করবে, তদন্ত আরম্ভ করে দিবে নাকি, না অনুসন্ধান আরম্ভ করবে বা অনুসন্ধান করাবে। এই হলো 100 কত দ্বারা, 59 দ্বারা।
এ হলো 159। ফৌজদারি কার্যবিধির 160 ধারা থেকে আলোচনা শুরু হবে। 160 ধারা থেকে বলে 160 প্রশ্নমুখী জায়গায় প্রশ্ন হয়। ফৌজদারি কার্যবিধি আইনের 160 ধারার আলোচনার বিষয়বস্তু হলো পুলিশ অফিসার কর্তৃক সাক্ষী তলব করার ক্ষমতা, তাই না? পুলিশ অফিসার কর্তৃক কি সাক্ষী তলব করার ক্ষমতা। এটা কোন সাক্ষী? তাহলে কোনো ঘটনা সম্পর্কে যারা জানে এরকম সাক্ষী, ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে অবগত আছে এরকম ব্যক্তিদেরকে হাজির হওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তাও পারবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও পারবে, তাদেরকে হাজির হওয়ার জন্য একটা আদেশ দিবে। কিভাবে আদেশটা দিবে বলেন তো? মৌখিক আদেশ নাকি লিখিত আদেশ? মৌখিক আদেশ না লিখিত আদেশ, নাকি দুইটাই সঠিক? ফৌজদারি কার্যবিধির 160 ধারার আদেশ হবে এটা লিখিত আদেশ। কি আদেশ? লিখিত একটা আদেশ হবে। আচ্ছা, এই আদেশে যার প্রতি প্রদান করা হবে সেই ব্যক্তি, 160 ধারার আদেশটা কার জন্য প্রযোজ্য? যে ব্যক্তি আমলযোগ্য অপরাধের সাথে জড়িত সেই ব্যক্তির জন্য প্রযোজ্য। যে ব্যক্তি এই মামলার কি বলবো ফরিয়াদি তার জন্য প্রযোজ্য, নাকি এই ঘটনার যে ব্যক্তি প্রত্যক্ষদর্শী বা অবগত সেই ব্যক্তির জন্য প্রযোজ্য, নাকি সব কয়টাই সঠিক? তাহলে ঘটনার প্রত্যক্ষদর্শী বা অবগত আছে এরকম ব্যক্তির জন্য প্রযোজ্য। আর আদেশের ধরন হবে কি আদেশ? আদেশটার ধরন হবে লিখিত আদেশ। কি আদেশ? লিখিত আদেশ। আচ্ছা, এই আদেশটা ধরেন আপনি যে থানা এলাকায় কর্মরত ওই এলাকার কোনো ব্যক্তিকে দিতে পারবেন, নাকি ওই ব্যক্তি পার্শ্ববর্তী থানার বা অন্য কোনো এলাকার সেই ব্যক্তিকে দিতে পারবেন? ধরেন আপনি একটা থানা তদন্তকারী কর্মকর্তা বা ওসি, তাহলে এই 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 যে সাক্ষীটাকে আপনি ডাকবেন, এটা কি আপনার থানা এলাকার বাইরের ব্যক্তিকেও ডাকতে পারবেন, নাকি শুধু আপনার থানা এলাকার ভিতরের ব্যক্তিকে ডাকতে পারবেন? কোনটা হবে? দুইটাই সঠিক হবে। আপনার এলাকার হইতে পারে, পার্শ্ববর্তী এলাকারও হতে পারে। 160 দ্বারা এখন এই ব্যক্তিকে যে আপনি ডাকবেন 160 দ্বারায়, উনি আসবেন কত দ্বারায় বলেন তো? উনি কত দ্বারায় আসবেন আপনার কাছে? আসবে না? আসবে, আসতে হবে। 160 দ্বারাতেই আসবেন। 160 দ্বারাতেই ডাকবে, 160 দ্বারাতেই কি করতে হবে? আসতে হবে। আর যদি এই ব্যক্তি এসে হাজির না হয় তাহলে সেই ব্যক্তি দণ্ডবিধি 174 দ্বারা কি হবে? দণ্ড দেওয়া যাবে না? আইনানুগ ভাবে তুই ডাকছেন, সরকারি কর্মচারীর আইনানুগ কর্তৃত্ব অবমাননা যেহেতু করছে, তাহলে দণ্ডবিধি আইনের 172 থেকে 190-এর ভিতরে শাস্তি খুঁজে বের করবেন। দণ্ডবিধি যখন পড়বেন এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। যদি দণ্ডবিধির কোনো প্রশ্নে দেখেন যে কোনো সরকারি কর্মচারী ভুল করে ফেলছে, কে কোনো সরকারি কর্মচারী ভুল করে ফেলছে, তাদের দ্বারা ভুল হয়েছে, অথবা তাদের সাথে জড়িত ব্যক্তির দ্বারা, তাদের ভাইবাদার আত্মীয় স্বজন দ্বারা, তাহলে তাদের শাস্তি হয় দণ্ডবিধির 9ম অধ্যায়ে 161 থেকে 171-এর ভিতরে। ম্যাক্সিমামটা এই জায়গায়, বাকি আলাদা বিষয় আছে, কিন্তু সরকারি কর্মচারীদের ভুলের জন্য শাস্তি মূল অংশ দণ্ডবিধির 9ম অধ্যায়। আবার যদি দেখেন কেউ অপরাধটা এরকম করছে, অপরাধটা কার বিরুদ্ধে? সাধারণ কোনো ব্যক্তির বিরুদ্ধে না, সরকারি কর্মচারী। কার? পুলিশের বিরুদ্ধে, জজ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে, চৌকিদারের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে, এরকম। তাহলে তাদের শাস্তি সাধারণ জায়গাটা হলো দণ্ডবিধির 10ম অধ্যায় 172 থেকে 190। মানে এরকম দণ্ডবিধি জায়গাগুলো বের করে ফেলতে হয় যে আসলে ভুলটা কার। আবার যদি দেখেন দণ্ডবিধি আইনের এমন কোনো বিষয় যে এইখানে অপরাধ হয়েছে কিন্তু কোনো ব্যক্তির কোনো দেহ ইত্যাদি নিয়ে না, কোনো সুনাম মান সম্মান ইত্যাদি নিয়ে না, এটা কি না সম্পত্তি জড়িত? কি সম্পত্তির অপরাধগুলো কিরকম? আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি। লম্বা সম্পত্তির অপরাধগুলো কিরকম? প্রতারণা। সম্পত্তির অপরাধগুলো কিরকম? জালিয়াতি। সম্পত্তির অপরাধগুলো কিরকম? চুরি ডাকাতি দস্যুতা, তাই না? তাহলে দণ্ডবিধির অধ্যায় নির্দিষ্ট অধ্যায় দেওয়া আছে, 17 নম্বর অধ্যায়। এই অধ্যায়ে খুঁজলেই পাবেন। ঠিক ফৌজদারি তো আপনি বুঝে যাবেন একটা সময় গিয়া যেটা এরকম। কিন্তু ফৌজদারির প্রশ্ন ধরতে খুব একটা অসুবিধা হয় না। দণ্ডবিধির প্রশ্নগুলা একটু ধরতে কষ্ট হয়। আবার সাক্ষ্যবানের ভাষ্য থেকে প্রচুর প্রশ্ন করে, ওই প্রশ্নগুলো ধরতে যারা পড়াশোনা করে না, হঠাৎ করে একটা নির্দিষ্ট গাইডের উপর ডিপেন্ড করে পরীক্ষার হলে যায়, তাদের এই কষ্টগুলো হয়। আপনাদের হবে না এটা ইনশাল্লাহ।
ফৌজদারি কার্যবিধি আইনের আপনি আগামী বছর এই সময়গুলোর ভিতরে বলবেন, আপনি বলবেন যে পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে সহজ কাজ হচ্ছে পদোন্নতি, এটা আপনি বলবেন এবং আমাকেই ফোন দিয়ে বলবেন যে স্যার আপনি বলছিলেন যে পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে সহজ কাজ পদোন্নতি, এটা আপনারা অনেকেই বলবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ বলেন, যে বলবেন যে আসলে এটা খুব সহজ। ফৌজদারি কার্যবিধির 160 ধারায় যদি আইসা আদেশ না মানে, তাহলে দণ্ডবিধির 174 ধারায় তাকে শাস্তি দেওয়া যায়। 174 কেন হলো? সরকারি কর্মচারীর আদেশে বা আজ্ঞা বলে কোনো ব্যক্তি হাজির হওয়া সত্ত্বেও যদি আইসা হাজির না হয়, তাহলে তার শাস্তি হয় দণ্ডবিধির কত ধারায়? 174 ধারায়। 100 কত ধারায়? 74 ধারায়। আচ্ছা, তাহলে 160 দ্বারা কি সহজ আলোচনা, ঘটনা সম্পর্কে জানে এরকম ব্যক্তিদেরকে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ বা নোটিশ দিবে। এটা নিজ থানা এলাকার হইতে পারে, পার্শ্ববর্তীর হইতে পারে, কে যাকে ডাকবো, তাই না? এখন আমি তদন্তকারী কর্মকর্তা, ধরেন আমি আপনার শ্রীপুর থানার কর্মকর্তা, তদন্তকারী। এখন ওই ব্যক্তি আমার শ্রীপুর থানা না, পার্শ্ববর্তী ধরেন বালুঘা থানায় আছে, অথবা আপনার এই দিক দিয়ে ধরেন আহ, পাগলা থানায় আছে, তাই না? আশেপাশে অন্য যে কোনো থানায়। তাহলে আমি ইচ্ছা করলে তাকেও কি করতে পারবো? ডাকতে পারবো, এবং সে এসে কি হবে? আইসা হাজির হবে। পাগলা থানা আছে কিন্তু বাংলাদেশে একটা, জানেন আপনারা এটা? পাগলা থানা। আচ্ছা, ফৌজদারি ময়মনসিংহ জেলা, পাগলা থানা। ফৌজদারি কার্যবিধি আইনের 160, তাহলে বিধান অমান্য করলে শাস্তি দণ্ডবিধির 100 কত ধারা? 74 ধারা। তাহলে 160 ধারা কেন রাখলাম? এই সব ঘটনা সম্পর্কে জানে, তাই না? তদন্তের প্রয়োজনে আমলযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়ার দুইটা গুরুত্বপূর্ণ অংশ হলো 161, 164। 161 ধারার জবানবন্দি, Yes, yes. 161 ধারার জবানবন্দি, 164 ধারার স্বীকারোক্তি, দুইটাই আলোচনা আজকে আসতেছে এখানে। তাহলে এই ঘটনা সম্পর্কে এই যে ব্যক্তি এসে হাজির হলো, এই ঘটনা সম্পর্কে পরিচিত বা অবগত ব্যক্তির জবানবন্দি পুলিশ অফিসার কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। 161 কত দ্বারা এক, যে আপনি এই ঘটনা সম্পর্কে কি জানেন বলেন। তো ঘটনা সম্পর্কে অবগত বা তিনি জানে, তার এই মৌখিক যে জবানবন্দিটা আছে, এটা পুলিশ অফিসার গ্রহণ করতে পারবে। ধারাগত 161 দ্বারা। এবং এই ব্যক্তি সকল প্রশ্নের উত্তর দিতে কি থাকবে? বাধ্য থাকবে। প্রশ্নের উত্তর দিতে কি থাকবে? এখন যদি বলে যে পুলিশের কাছে আমি আসছি, আমি কোনো প্রশ্নের উত্তর দিব না, প্রশ্নের উত্তর আমি দিব না, না, যেহেতু সে এসে হাজির হয়েছে, তাহলে প্রশ্নের উত্তর দিতে কি থাকবে? সে বাধ্য থাকবে। যদি প্রশ্নের উত্তর দিতে বাধ্য হয়েও যদি কেউ প্রশ্নের উত্তর না দেয়, তাহলে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে দণ্ডবিধির কত দ্বারা? 179 দ্বারা। কত? 179 দ্বারা। তবে 179 দ্বারা দায় থেকে সে রেহাই পেতে পারে, উত্তর যদি নাও দেয়। কেন? যদি সে মনে করে যে আমি এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমি কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে যেতে পারি, আমার দণ্ড হয়ে যেতে পারে, অথবা আমার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে প্রশ্নের উত্তর দিতে সে কি নয়? বাধ্য নয়। তাহলে একজন ব্যক্তি যদি প্রশ্নের সঠিক উত্তরটা না দেয়, তাহলে কি তার কাছ থেকে এই বিষয়টা জোর করে নেওয়ার কোনো সুযোগ আছে? পুলিশ পারবে না, কিন্তু আদালত পারবে। সাক্ষ্য আইনের 132 ধারার বিধানে কিন্তু আবার উত্তর দিতে বাধ্য সে। তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাক, তার যা ইচ্ছা তাই হয়ে যাক, সে যেহেতু এসে আদালতে হাজির হয়েছে, তাহলে সে উত্তর না দেওয়া যাওয়ার কোনো সুযোগ নাই। উত্তর তাকে কি করতে হবে? দিতেই হবে। কি করতে হবে? উত্তর তাকে দিতেই হবে। তবে আবার সাক্ষ্য আইনের সুযোগ আছে। সাক্ষ্য আইনেও যদি বলেন যে 132 ধারা কি একবার দিতেই হবে? না। যদি সাক্ষ্য আইনের 147 ধারা অনুসারে প্রশ্নটা যুক্তিসঙ্গত হয়, তখনই সে উত্তর দিতে বাধ্য, না হলে বাধ্য নয়। আবার আরো কথা আছে এখানে, যে কি, যে 132 ধারার প্রশ্ন যুক্তিসঙ্গত হইল, তারপরেও সে উত্তর দিতে বাধ্য নয়। হ্যাঁ, সাক্ষ্য আইনের 121 থেকে 131-এর যে জায়গাগুলো প্রিভিলেজ কমিউনিকেশন, যোগাযোগের যে সুবিধা, ওই জায়গাগুলোর ক্ষেত্রেও সে কি পাইতে পারে? রেহাই পেতে পারে। আইনটাই এরকম, আইনের জায়গাগুলো এরকম। সবকিছুর জন্যই বাধ্যবাধকতা আছে, আবার সবকিছুর জন্য কি আছে? শিথিলতা আছে। আইনে অপরাধ করলে শাস্তি পাবে, আবার সাধারণ ব্যতিক্রমে বা ব্যতিক্রমে সে কি পাইতে পারে? রেহাই পাইতে পারে। এই জন্য বলে আইনের মায়ের পেস। আইনের কি? মায়ের পেস। আইনের বিষয়টা হচ্ছে এরকম। দেখা যাচ্ছে এই ব্যক্তির মৃত্যুদণ্ড হয়ে যায়, আবার এই ব্যক্তি বেকসুর খালাস পায়। হয় কিনা এরকম? হতে পারে, সুযোগ আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের আলোচনা হলো 161-2 কি উত্তর দিতে বাধ্য, নাকি ক্ষেত্র বিশেষ বাধ্য নয়, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। প্রথমে বাধ্য, আবার ক্ষেত্র বিশেষ বাধ্য নয়। কেন বাধ্য নয়?
সে একজন সরকারি কর্মচারী, এই জন্য বাধ্য নয়। সে একজন গণ্যমান্য ব্যক্তি, এই জন্য বাধ্য নয়। নাকি অভিযুক্ত দণ্ডিত সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য বাধ্য নয়? হ্যাঁ, অভিযুক্ত দণ্ডিত বা সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে কি নয়? এই কারণে সে বাধ্য নয়। ধারা হলো 161 কত ধারা? 2 ধারা। তাহলে পুলিশ ডাকছে কত ধারায়? 60-এ। আসছে কত ধারায়? 160-এ। ভাই আপনি এই সম্পর্কে কি জানেন বলেন। এটা কত? 161-এর 1। এখন সে বলতে বাধ্য থাকবে, আবার বাধ্য নয়। কত? 2। 161-3-এ হলো কি করতে হবে? এই ঘটনা সম্পর্কে, এই ঘটনা সম্পর্কে কি তার এই জবানবন্দি যেটা আছে এটা পুলিশ অফিসার কি করবে? লিপিবদ্ধ করবে। এখন তার এই জবানবন্দিটা কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। 161 কত দ্বারা? 3 দ্বারা। আর যদি ব্যক্তি একাধিক হয়ে থাকে বা অনেক ব্যক্তি হয়ে থাকে, তাহলে সকলের জবানবন্দি কি করতে হবে? একত্রে লিপিবদ্ধ করতে হবে। প্রতি 2 জনের জবানবন্দি একসাথে লিপিবদ্ধ করতে হবে। বেজুর সংখ্যার জবানবন্দি একত্রে লিপিবদ্ধ করতে হবে, নাকি আলাদা আলাদা করতে হবে? যদি 10 জনও আসে ঘটনা সম্পর্কে, তাহলে 10 জন ব্যক্তির জবানবন্দি কি করতে হবে? আলাদা আলাদা লিপিবদ্ধ করতে হবে। তাহলে 161 ধারার যে জবানবন্দি, এটা তদন্ত কার্যক্রমের একটা অংশ হয়। এই অংশটার নাম কি বলতে পারবেন? 161 এটা তদন্ত কার্যক্রমের একটা অংশ। তাহলে তদন্ত কার্যক্রমের যে বিভিন্ন অংশগুলা থাকে, এই অংশগুলোকে একত্রে কি বলে, কে বলতে পারবেন? একটা মামলার তদন্তের সর্বশেষ পর্যায়ের নাম কি বলেন? পুলিশের তদন্তের নিষ্পত্তি হয় সর্বশেষ কাজ কিসের মাধ্যমে? পুলিশ রিপোর্ট প্রদানের মাধ্যমে, তাই না? কিসের মাধ্যমে? পুলিশ রিপোর্ট প্রদানের মাধ্যমে একটা তদন্তের নিষ্পত্তি ঘটে। আচ্ছা, এরপরে হলো বিচার কার্যক্রমের নিষ্পত্তি ঘটে কিসের মাধ্যমে? রায়ের মাধ্যমে। কিসের? রায়। রায় মানে 2 প্রকার, দণ্ড হইতে পারে, খালাসও হতে পারে। বিচার কার্যক্রমের নিষ্পত্তি হয়, কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি কিন্তু না। বিচার কার্যক্রমের চূড়ান্ত নিষ্পত্তি হয় আপিলের মাধ্যমে, আবার কি হইতে পারে? আপিলেও যাইতে পারে। এখন আমার আলোচনার বিষয়বস্তু হলো যে এই 161 দ্বারা, এই 161 দ্বারার এই ব্যক্তির যে বিষয়টা লিপিবদ্ধ করা হলো, যে প্রশ্নটা করছিলাম, এটা বিচার তদন্তের কার্যক্রমে কি অংশ হিসেবে থাকবে? এটা 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 কি অংশ? একটা অংশ এই সমগ্র অংশগুলোকে একসাথে কি বলে এটা প্রশ্ন করছিলাম। যে তদন্তকারী কর্মকর্তা ধরেন আমি, ঠিক আছে? তা এখন আমি একটা মামলা তদন্ত করলাম। আমার এই মামলা তদন্তের ক্ষেত্রে আসামির নাম কি ধরেন করিম। সে কি করলো? 164 দ্বারা জবানবন্দি দিল, মানে স্বীকারোক্তি দিল। আচ্ছা, লিপিবদ্ধ করা হলো। তারপরে কি ঘটনা সম্পর্কে জানে কে? জনি নামক ব্যক্তি জানে, শাহিন নামক ব্যক্তি জানে। তাদের জবানবন্দি লিপিবদ্ধ করলাম। এটা হলো কি? 161। আচ্ছা, তারপরে এই ঘটনা সম্পর্কে আবার মৃত্যুকালীন জবানবন্দি আছে। এটার নাম কি? মৃত্যুকালীন জবানবন্দি। এই ঘটনা সম্পর্কে আবার কি পাইলাম? বস্তুগত সাক্ষ্য পাইলাম। আবার এই ঘটনা সম্পর্কে কি পাইলাম? ডিজিটাল রেকর্ডও পাইলাম। এই যে এতগুলো সাক্ষ্য তদন্তের সাথে আমি জমা দিলাম আদালতের বিচার কার্যক্রম সহজ করার জন্য, তাই না? যে আদালত দেখবি, বাহ, আসামির বিরুদ্ধে তো অনেক সাক্ষ্য, 161 আছে, 164 আছে, মৃত্যুকালীন জবানবন্দি আছে, বস্তুগত সাক্ষ্য আছে, ডিজিটাল সাক্ষ্য আছে, বিষয় তো সবগুলোকে একসাথে কি বলে জানেন? আমি এই প্রশ্নটা করতেছিলাম। এগুলোকে সবগুলোকে একসাথে বলে চার্ট অফ এভিডেন্স। এগুলো কিন্তু প্রশ্ন হয় আপনাদের, পড়বেন না গিয়ে পরে? এইগুলাকে একসাথে বলে কি? তাহলে অনেকে কিন্তু বুঝে ফেলছে যে চার্ট অফ এভিডেন্স কাকে বলে। পুলিশ প্রবিধানে 269-এর খতে আলোচনা আছে। এই যে আমি এতগুলো সাক্ষ্য দ্বারা করাইলাম, এইগুলাকে একসাথে বলে চার্ট অফ এভিডেন্স। আমি অনেক কথাই বলবো, কিন্তু হয়তো কোনো কথাগুলা আপনার আমাদের পরীক্ষার বাহিরের কথা খুব কমই বলার চেষ্টা করব। এখন এই কথাগুলো পরবর্তীতে প্রবিধানে গিয়ে বলবি, বাহ, এটা তো আমি 161-তেই কিছুটা টাচ করে আসছিলাম, যে আসলে চার্ট অফ এভিডেন্স কি। পারবেন না এখন? পারার দরকার নাই, মানে এটা বললাম আর কি, যে 161 দ্বারা জবানবন্দি এটা একটা আমার সাক্ষ্যের কি একটা অংশ। এটা কতটুকু গুরুত্বপূর্ণ? 161 সাধারণত কোনো গুরুত্বই নাই এটার। সাধারণত কি ফৌজদারি কার্যবিধির 162 দ্বারাই বলতেছে যে এই জবানবন্দি কার কাছ থেকে নেওয়া হয়েছে? আপনার নাম হচ্ছে কি বিকাশ চন্দ্র, নাকি আপনার নাম হলো ইকবাল হুসাইন, আপনাদের কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে। আপনারা এই জবানবন্দির মধ্যে স্বাক্ষর করার কোনো কি নাই, প্রয়োজন নাই। স্বাক্ষর নিতে হবে না তাদের কাছ থেকে। কেন? কারণ এই জবানবন্দি আদালতে বিচারিক কার্যক্রমে কোনো ভ্যালু নাই। বলবেন, বাহ, তাহলে কষ্ট করে 161 দ্বারা জবানবন্দি নিয়ে লাভ কি? যেহেতু যে জবানবন্দি দিবে তার স্বাক্ষরে নিতে হয় না,
আদালতের বিচার কার্যক্রমে কোনো মূল্য নাই, কিন্তু আবার মূল্য আছে, অনেক মূল্য আছে। কিরকম মূল্য আছে জানেন? এগুলো সাক্ষ্য আইনের 145 দ্বারা গিয়ে দেখবেন কতটুক মূল্য, সাক্ষ্য আইনের 27 পড়লে বুঝবেন কতটুক মূল্য। এখন আপনি পুলিশের কাছে আইসা বলতেছেন যে ঘটনার সাথে আখতারুজ্জামান জড়িত, ঘটনার সাথে শাহিন জড়িত। কে বলতেছে? সাক্ষী। সাক্ষী বলতেছে। তাহলে পুলিশ রিপোর্টের সাথে চলে গেছে না এই কথাগুলো আদালতে? চলে গেছে তো। পুলিশ কি শাস্তি দিতে পারবে? দিতে পারবে না। আইনের প্রয়োগিক জ্ঞান জানতে হবে, আইনটাকে প্রয়োগ করতে হবে, বাস্তব জীবনের সাথে মিলাইতে হবে যে আসলে তো ঘটনাটা এরকম। তাহলে খুব সহজে ক্যাপচার করতে পারবেন। এখন এই মামলার যিনি পুলিশের কাছে এসে সাক্ষী দিছে, ওনাকে আবার আদালতে ডাকা হবে কিনা? অবশ্যই ডাকা হবে। কেন? আদালতে তার নাম কিন্তু চলে গেছে। এখন এই সাক্ষী, আসামি আদালতে হাজির, আসামির নাম কি ছিল? রহিম। সাক্ষীরাও আদালতে হাজির। এখন আসামি যখন আবেদন করবে যে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিছে, কে সেই ব্যক্তিগুলা, তাদেরকে একটু দেখতে চাই, তখন আসামির আবেদন ক্রমে কাদেরকে হাজির করা হবে? এই সাক্ষীদেরকে আবার আদালতে হাজির করা হবে। কিন্তু তখন এই সাক্ষী আর আসামি কি মুখোমুখি হয়ে গেল না? মুখোমুখি হয়ে গেল। তখন এই সাক্ষীকে জেরা করবে কে? আসামি পক্ষের উকিল। কি নিয়া? পূর্বের 161 দ্বারা যে লিখিত বিবৃতি, এটা নিয়া বলবে, সাক্ষীকে জিজ্ঞেস করবে যে ঘটনার সাথে কি রহিম জড়িত ছিল? তখন বিকাশ চন্দ্র বা ইকবাল তারা বলবে না, রহিম তো ভালো মানুষ, জড়িত ছিল না। তখন আসামির উকিল কি করবে? ওই আগের 161 দ্বারা জবানবন্দি কিন্তু তাকে দেখায় নাই, দেখাইছে? দেখায় নাই। বলবে তাহলে আপনি পূর্বে কি বলছিলেন দেখেন তো। এরপরে বের করবে যে আপনি পূর্বে কি বলছিলেন 161-এ। তখন সে কি বললো, হ্যাঁ হ্যাঁ আমি বড় ভুল করে ফেলাইছি, মিথ্যা কথা বলে ফেলাইছি। তখন কি হয়ে গেল? যদিও 161 দ্বারা সাধারণ কোনো মূল্য ছিল না, কিন্তু সাক্ষ্য আইনের 145 দ্বারাতে গিয়া সাক্ষীর পূর্বের দেওয়া বিবৃতির সাথে পরেরটার মিল না থাকার জন্য এটা সাক্ষীর বিরুদ্ধে চলে গেল। তাহলে আবার গুরুত্ব আছে কিনা? যদিও বা নর্মালি 161 দ্বারার মূল্য নাই, কিন্তু সাক্ষ্য আইন 145 দ্বারাকে চ্যালেঞ্জ করার জন্য গিয়া 161 একটা বিশাল বড় দলিল হিসেবে আদালতে কি হবে? গ্রহণযোগ্য হবে। তা না হলে 161 দ্বারা এই জবানবন্দি গ্রহণ করার কোনো প্রয়োজন, আরো কথা আছে এখন। তাহলে 161 যে ধারাটা পরে 162, এটা যদি বড় করতে চাই, তাহলে সাক্ষ্য আইনের 3টা দ্বারা আপনাকে এখন পড়াইতে হবে। সাক্ষ্য আইনের 32-এর 1 দ্বারা, সাক্ষ্য আইনের 27 দ্বারা, সাক্ষ্য আইনের 145 দ্বারা। তাহলে আর ফৌজদারি পড়ার সুযোগ নাই আজকে, ওইদিকে যাচ্ছি না। আপনি শুধু 162 দ্বারাতে এটা পড়বেন যে 160 দ্বারায় যাকে ডাকা হলো, 161 দ্বারা যার জবানবন্দি লিপিবদ্ধ করা হলো, 162-তে কে স্বাক্ষর করবেন এই জবানবন্দিতে? যে সাক্ষ্য দিতে আসছে সে স্বাক্ষর করবেন, নাকি যে অফিসার বা তদন্তকারী কর্মকর্তা তিনি স্বাক্ষর করবেন? কোনটা সঠিক? নাকি দুইজনেই স্বাক্ষর করবেন? কে স্বাক্ষর করবেন? তদন্তকারী বা লিপিবদ্ধকারী যিনি, তিনি স্বাক্ষর করবেন। যে সাক্ষী দিতে আসছে তার এখানে স্বাক্ষর করার কোনো প্রয়োজন নাই। ধারা কত? 162। 161 ক্লিয়ার হয় নাই আপনাদের? কি লিখবেন? যে ব্যক্তি আসছে তিনি ঘটনা সম্পর্কে কি জানে, কতটুকু অবগত আছেন, তার জবানবন্দিটা পুলিশ গ্রহণ করবেন। এক, তিনি প্রশ্নের উত্তর দিতে বাধ্য, বাধ্য নয়। দুই, তার জবানবন্দিটা এখন কি করবেন? তিনি লিখবেন। ব্যক্তি যদি আলাদা আলাদা হয় তাহলে আলাদা আলাদা পৃথক পৃথক কাগজে লিপিবদ্ধ করবেন। 161-র সাথে আমরা ব্যবহার করব পিআরবি বা পুলিশ প্রবিধানের কত বিধি? 265 বিধি। কত? 265 বিধি। তাহলে ফৌজদারি 161-র সাথে ব্যবহার করব পিআরবি 265। এখন 161 দ্বারা জবানবন্দি দিয়ে যখন চলে যাচ্ছে, তখন পুলিশ বলবে কইতায় যাচ্ছেন? স্বাক্ষর দিয়া যান। তখন ওই ব্যক্তি বলবে আপনি ফৌজদারি 162 দ্বারা জানেন না যে এখানে বলছে আমাদের স্বাক্ষর দেওয়ার দরকার নাই, তাহলে আপনি কেন আমাকে জোর করতেছেন, তাই না? স্বাক্ষর নেওয়ার প্রয়োজন নাই, নিতে হবেও না। ধারাগত 162 দ্বারা। আবার যদি সে স্বাক্ষর দিতে, তাহলে পুলিশের কাছে প্রশ্নের উত্তর যদি না দিত, তাহলে শাস্তি হতো দণ্ডবিধির কত দ্বারা? 179 দ্বারা। আর যদি 162-তে তাকে বলতো যে স্বাক্ষর দিতে হবে, যদি সে স্বাক্ষর না দিত, তাহলে শাস্তি হতো কত দ্বারা? 180 দ্বারা। দণ্ডবিধির 180 দ্বারা। যেহেতু বাধ্যবাধকতা করা হয় নাই, এই জন্য সে দণ্ডবিধির 180 দ্বারাই কি পাবে না? শাস্তি পাবে না। তাহলে 3টা কথা, 160 দ্বারা ডাকবে, ব্যাস। 161 দ্বারা তার জবানবন্দি লিপিবদ্ধ করবে, 162 দ্বারা স্বাক্ষর নেওয়ার প্রয়োজন নাই। এই 3টা কথা বুঝছেন? এটা হলো আইন পড়া। যদি মনে করেন যে আমি এতটুকু বুঝছি, তাহলে আপনার জন্য পদোন্নতি। আর যদি মনে করেন যে না আমি এখনই 161-র 1, 2, 3, আমার তো একটা লাইন ছুটে গেছে, এই শব্দটা আমি বুঝি নাই, এই যে এরকম একটা টেন্ডেন্সি যদি মাথায় কাজ করে, তাহলে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন খুব শীঘ্রই। অতএব সিম্পল কথাটাকে আপনাকে নিয়ে নিতে হবে। কি? ঘটনা সম্পর্কে জানে এরকম ব্যক্তিদেরকে পুলিশ ডাকবে 60,
তাদের জবানবন্দি পুলিশ অফিসার 161-তে লিপিবদ্ধ করবে। 2 161, 3 হলো 162-তে হলো যারা জবানবন্দি দিতে আসবে তারা জবানবন্দি দিয়ে চলে যাবে, তাদের স্বাক্ষর নেওয়ার কোনো কি নাই, প্রয়োজন নাই। এভাবে আপনাকে আইন পড়তে হবে। তখন আপনার কাছে বুঝবেন যে আমি তো আসল কথা বুঝছি। পরীক্ষার হলে বেশি লেখাও যায় না আসলে। এত বেশি লেখা যায়? এত বেশি লেখাও যায় না। যখন সিম্পল বা সহজ রূপটা বুঝবেন তখন কিন্তু আপনি আস্তে আস্তে এগুলাকে কি করতে পারবেন, আপনি বড় করতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 163। এখানে সাক্ষ্য আইনের 24 ধারাটা ব্যবহার হয়েছে। এটা হলো কি জানেন, সাক্ষ্য আইনের 24 ধারা 3টা শব্দ আছে, ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি। তাহলে ভয়ভীতি, প্রলোভন, এখন যে আসছে সাক্ষী দিতে সে কি আসামি? সে তো আসামিও না, এবং আপনার সে ঘটনা সম্পর্কে জানে এরকম ব্যক্তি। এখন পুলিশ অফিসার হিসেবে তার জবানবন্দি যখন গ্রহণ করবেন, কতটা গ্রহণ করবেন বলেন তো? পুলিশ জবানবন্দি কত দ্বারাই গ্রহণ করবে? কত দ্বারাই? 60-এ, 61-তে, নাকি 62-তে? বলেন, কততে গ্রহণ করবে? আচ্ছা, 161-তে গ্রহণ করবে। এখন 63-তে বলতেছে সে যখন জবানবন্দি দিতে আসে তাকে ভয় দেখাইতে পারবেন না তার কাছ থেকে জবানবন্দি নেওয়ার জন্য। তাকে প্রলোভন মানে লোভ লালসা দেখাইতে পারবেন না। কোনো ধরনের ওয়াদা বা প্রতিশ্রুতিও দিতে পারবেন না। সে যতটুকু দরকার এতটুকুই শুধু বলবে। আপনি কি করতে পারবেন না? ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে জবানবন্দি নিতে পারবেন না। 163-1 2 বলতেছে সে আইসা এমন ভাবে কথা বলতেছে, স্বাধীনভাবে সব বলে দিচ্ছে। এখন দেখতেছেন সব, সে তো সব বলে দিচ্ছে, আবার আপনার এটা অসুবিধা হচ্ছে। আপনার আবার কি হবে? সে সব বলে দিলে আপনার আবার অসুবিধা হবে, তাই না? তাহলে বলবেন চুপ, একদম চুপ, এত বেশি কথা বলতে কে বলছে? আসছেন, চুপ করে বসে থাকেন। এত কথা বলতে পারবেন না, মেরে ফেলাবো কিন্তু। ঠিক আছে? মানে তার জবানবন্দি দেওয়া থেকে আপনি কি করতে পারবেন না? বিরত রাখতে পারবেন না। তাহলে 163 দ্বারা রূপ কোনটা? ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি দিয়া তার কাছ থেকে আদায় করা যাবে না, এটা সঠিক? নাকি ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতিতে গিয়া তার মুখ বন্ধ রাখা যাবে না, এটা সঠিক? নাকি দুইটাই সঠিক? দুইটাই সঠিক। বুঝছেন? মানে সে স্বাধীনভাবে যদি যতটুক দিতে চায় এতটুকুই, ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি দিতে দেখাবেন না। সে সবকিছু বলে দিতে চাচ্ছে, অনেক কিছু বলতে চায়, আপনি তাকে মুখ বন্ধ রাখার জন্য ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি দেখাবেন না। যদি আরো সহজে বলি, মুখ খোলার জন্য ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি দেখাবেন না, তার মুখ বন্ধ রাখার জন্য ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি দেখাবেন না। দ্বারা কত? 163 দ্বারা। দ্বারা হলো 163 দ্বারা। বলবেন এটা কি প্রশ্ন আসবে? প্রশ্ন আসবে 161 দ্বারা জবানবন্দি লিপিবদ্ধ করার পদ্ধতি সম্পর্কে লিখুন। তখন কিন্তু এই ধারাগুলো আপনাকে লিখতে হবে। 160 থেকে শুরু করতে হবে। হ্যাঁ, 60-এ ডাকবেন, 61-তে লিপিবদ্ধ করবেন, 62-তে স্বাক্ষর নিবেন না, 63-তে ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি দেখাবেন না বা দেখাবো না। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ধারা ফৌজদারি কার্যবিধির 164 ধারা, খুবই গুরুত্বপূর্ণ ধারা এটা। 164 ধারা আলোচনা করতে গেলে একটা ক্লাস করা যেতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু। ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারা আদালতে কি হিসেবে উপস্থিত করা হয়? এটা হলো লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে উপস্থিত হয়। কি হয়? লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে উপস্থিত হয়। স্বীকারোক্তি পুলিশের একটা মানে একদম মানে খুবই সিরিয়াস লেভেলের গুরুত্বপূর্ণ জায়গা। স্বীকারোক্তি ফৌজদারি কার্যবিধির 164 দ্বারা লিপিবদ্ধ করার ক্ষমতার আলোচনা, 364 দ্বারা এটার পদ্ধতির আলোচনা। আর এই স্বীকারোক্তি উপযুক্ত জজ, ম্যাজিস্ট্রেট বা নিয়ম নির্দিষ্ট প্রক্রিয়ায় যদি স্বাক্ষরিত সিলমোহরকৃত হয়, সাক্ষ্য আইনের 80 দ্বারাই আদালত এটাকে বিশুদ্ধ দলিল হিসেবে বিবেচনা করবেন। তারপরে সাক্ষ্য আইনের 24 থেকে 30 দ্বারাই গিয়া এটা প্রাসঙ্গিক অথবা অপ্রাসঙ্গিক হবে। আর এই স্বীকারোক্তি লিপিবদ্ধ করার মূল প্রবিধান, মূল আলোচনা হলো 467 বিধি। আর পুলিশের কাছে যদি কেউ স্বীকারোক্তি দিতে চায় তাহলে পুলিশের করণীয় হলো পুলিশ প্রবিধানের 283 বিধি। আমি যে এই ধারা বিধিগুলা বললাম, এগুলার এই ধারা এবং বিধিগুলার প্রশ্ন কোনো বছর পদোন্নতি পরীক্ষা মিস নাই। হয়তো কনস্টেবল থেকে এএসআই অথবা এএসআই থেকে এসআই পদে, হয়তো পুস্তক সহ পরীক্ষায় অথবা পুস্তক ব্যতীত পরীক্ষায় স্বীকারোক্তি রিলেটেড একটা প্রশ্ন থেকেই যাবে। এটা হবেই হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রশ্নগুলা। আচ্ছা, তাহলে এমসিকিউ প্রশ্ন প্রথম বছর 2020 সালে হয়েছে এমসিকিউ প্রশ্ন যে স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতার দ্বারা কোনটা? 164 দ্বারা, 364 দ্বারা। তাহলে স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতার দ্বারা হলো 164, আর পদ্ধতি 364,
64। আর এটার মূল একদম স্বীকারোক্তি লিপিবদ্ধ করার যে মূল লম্বা প্রস্তুতি, এটা কোথায়? এটা হলো পুলিশ প্রবিধানের 467 বিধি। 400 কত? 67 বিধি। তাহলে 164 আলোচনা হলো আসামির দেওয়া বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা কে করতে পারেন? ধরেন আপনার নাম হচ্ছে কি সালেকুজ্জামান, হ্যাঁ, আপনি একজন ম্যাজিস্ট্রেট, মামলা পরিচালনাধীন ম্যাজিস্ট্রেট, আপনার আদালতে মামলা চলতেছে। মানে ধরেন আমি একজন জজ সাহেব, জজ মানে ম্যাজিস্ট্রেট, তাই না? জজ মানে কি? ম্যাজিস্ট্রেট। তাহলে জজ যারা, তারা কি ম্যাজিস্ট্রেট না? কি ম্যাজিস্ট্রেট? এক্সিকিউটিভ নাকি? এক্সিকিউটিভ না জুডিশিয়াল? জুডিশিয়াল, বিচারিক ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এখন আমার আদালতে একটা মামলা চলতেছে, এই মামলার আমি কি করব? বিচার কার্যক্রম করতেছি। তাহলে স্বীকারোক্তিটা কখন লিপিবদ্ধ করা হবে? তদন্ত প্রতিবেদন দাখিল করার পরে? বুঝার চেষ্টা করেন। যখন ম্যাজিস্ট্রেটের কাছে মামলা আসছে তখন, নাকি তদন্ত প্রতিবেদন দাখিল করার পূর্বে? সঠিক উত্তর কোনটা বলেন? স্বীকারোক্তি কখন লিপিবদ্ধ করা হবে? অনুসন্ধানকালে, মানে বিচারকালে, নাকি তদন্তকালে? সঠিক উত্তর হলো তদন্তের সময়। স্বীকারোক্তির কাজটা কখন? তদন্ত করার সময়। এটা কিন্তু বিচারকালের কাজ না, বিচারের পূর্বের কাজ হলো স্বীকারোক্তি। আচ্ছা, এখন আমি যে প্রশ্নটা করতেছিলাম, এখন আমি যে ম্যাজিস্ট্রেট, স্বীকারোক্তি লিপিবদ্ধ করার সময় ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলে সাক্ষ্য আইনে 26 দ্বারাই কি হয় না? এটা প্রাসঙ্গিক হয় না, এটা মানলাম। এখন আমি ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ না করে আমার আদালতে অন্য কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা কি আমি এই স্বীকারোক্তি লিপিবদ্ধ করাইতে পারবো, নাকি আমাকেই থাকতে হবে বলেন? মানে যে মামলার, যে জজ মামলার রায় দিবেন তিনি কি থাকবেন, নাকি অন্য ম্যাজিস্ট্রেট দ্বারাও করাইতে পারবে? বলেন, পারবে? অবশ্যই পারবে। ফৌজদারি কার্যবিধির 164 ধারার ব্যাখ্যা আছে 3 নম্বরে, যে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন তাকে মামলার অধিক্ষেত্রভুক্ত ম্যাজিস্ট্রেট হওয়ার কোনো প্রয়োজন নাই। যে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি, এটা এমসিকিউ প্রশ্ন হয়েছে একাধিকবার, কনস্টেবল থেকে এসআই পদে হয়েছে, এসআই থেকে এসআই পদে হয়েছে। যে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন তাকে এই মামলা পরিচালনাধীন বা মামলার অধিক্ষেত্র সম্পন্ন ম্যাজিস্ট্রেট হওয়ার কোনো প্রয়োজন নাই। কেন নাই? এটা বুঝতে পারবেন এখনই। দাদা ওইটা তো ফিল আপ হয়ে গেছে, ওই লিঙ্কটা দেন। অনেকে ফিল আপ হয়ে গেছে, হ্যাঁ। দে দে 3 নম্বরটা, 4 নম্বরটা একটা দিলে হলো। ফৌজদারি কার্যবিধি আইনের 164-1 খুব সহজভাবে নেন। কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার নয়, কোনো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি বা আসামির দেওয়া বিবৃতি কি করতে পারেন? লিপিবদ্ধ করতে পারেন 164-1 দ্বারা। তাহলে পুলিশ অফিসার কি স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন? পারেন না। যদিও বা পুলিশ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন না, কিন্তু পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি প্রাসঙ্গিক কিন্তু হতে পারে, ঠিকই হতে পারে না? হতে পারে। আচ্ছা, ওইদিকেও আমরা যাব না, আমরা ফৌজদারিতেই থাকবো আপাতত। তাহলে ফৌজদারি কার্যবিধির 164-1 দ্বারাই স্বীকারোক্তি কে লিপিবদ্ধ করতেছে? পুলিশ অফিসার নাকি ম্যাজিস্ট্রেট, নাকি দুইটাই সঠিক? যেমন ভাই, কে? উত্তর হলো ম্যাজিস্ট্রেট। কোন ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট নাকি বিচারিক ম্যাজিস্ট্রেট, নাকি দুইটাই সঠিক? প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট না বিচারিক? উত্তর হলো কি ম্যাজিস্ট্রেট? বিচারিক ম্যাজিস্ট্রেট। কোন বিচারিক? মেট্রোপলিটন, প্রথম শ্রেণীর, ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর, নাকি সবকটাই সঠিক? উত্তর হলো সবকটাই সঠিক। নিম্নের কোন পদের পুলিশ অফিসার স্বীকারোক্তি লিপিবদ্ধ করার জন্য ক্ষমতাবান? তদন্তকারী কর্মকর্তা, সাব ইন্সপেক্টর, তদন্তকারী কর্মকর্তা যিনি পুলিশ পরিদর্শক পদমর্যাদার অফিসার, নাকি এসপি থেকে ঊর্ধ্বতন পদের অফিসার? তাহলে সঠিক উত্তর কি হবে? একটাও সঠিক না, একটাও সঠিক নয়। দ্বারা হলো 164-1। 2 হলো স্বীকারোক্তি লিপিবদ্ধ করার জন্য আইনে যে পদ্ধতি দেয়া আছে সেই পদ্ধতিতে স্বীকারোক্তি কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। নর্মাল পদ্ধতি কি? ফৌজদারি কার্যবিধির 364-1 স্বীকারোক্তি লিপিবদ্ধ করার যে মূল প্রক্রিয়াটা, আসামি যে ভাষায় যেভাবে স্বীকারোক্তি প্রদান করবেন সেইভাবে সেই ভাষায় লিপিবদ্ধ করতে হবে। সম্ভব হলে আদালতের ভাষায় অথবা ইংরেজি ভাষায় লিপিবদ্ধ করতে হবে। স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পর তা আসামিকে দেখাইতে হবে, পড়ে শোনাইতে হবে। আসামি ইচ্ছে করলে বা স্বীকারোক্তি প্রদানকারী ব্যক্তি ইচ্ছে করলে এখানে নতুন কোনো কিছু যোগ করতে পারবেন,
অথবা এখান থেকে কিছু বাদ দিতেও পারবেন। এবং এরপরে আসামিও স্বাক্ষর করবেন, ম্যাজিস্ট্রেটও কি করবেন, স্বাক্ষর করবেন। এটা হলো নর্মাল একটা পদ্ধতি। আর এটাকে বিস্তীর্ণভাবে কে কোথায় বলছে, পুলিশ প্রবিধানের 467। 467-র অনেক কথা, 1, 2, 3, 4, 5, 6, 6-এর আবার ক খ গ 7। যদি সংক্ষেপে বলি একটু, যে স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পদ্ধতিগুলো প্রবিধানে কি বলে, যে আদালত হিসেবে ব্যবহৃত হয় এমন কোন স্থানে স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে হবে। কি, আদালত হিসেবে ব্যবহৃত হয় এমন স্থানে লিপিবদ্ধ করতে হবে। স্বীকারোক্তি লিপিবদ্ধ করার জন্য যে আসামিকে আনা হয়েছে তার কি অপরাধ, কখন পুলিশের হেফাজতে আনা হয়েছে, এই বিষয় সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবগত হইতে হবে। স্বীকারোক্তি লিপিবদ্ধ করার জন্য তাকে বলার জন্য 3 ঘন্টা সময় দিতে হবে। কয় ঘন্টা? চিন্তা ভাবনা করার জন্য 3 ঘন্টা সময় দিতে হবে। স্বীকারোক্তি লিপিবদ্ধ করার সময় তার সঙ্গী অপরাধী এবং পুলিশ অফিসারকে তার সাথে রাখা যাবে না। 167-র 5-এ বলতেছে, মানে আমি 1, 2, 3, 4 বললে আপনারা মুখস্থ করে বসে থাকবেন, পেস লেগে যাবে। 167-র 5-এ বলতেছে স্বীকারোক্তি লিপিবদ্ধ করার সময় ফৌজদারি কার্যবিধি আইনের যে 164 ধারার যে ব্যাখ্যাটা আছে, এই ব্যাখ্যাটা তাকে বুঝাইতে হবে। আপনি স্বীকারোক্তি দিতে বাধ্য নয়, আপনার বিরুদ্ধে ব্যবহার হইতে পারে, দণ্ডিত হইতে পারেন, সম্পত্তি বাজেয়াপ্ত হইতে পারে। 167-6-এর আবার ক ক গ 3টা আলোচনা, যতক্ষণ পর্যন্ত নিজ থেকে সে স্বীকারোক্তি না দেওয়া শুরু করবেন ততক্ষণ পর্যন্ত তার স্বীকারোক্তি কি করা যাবে না, লিপিবদ্ধ করা যাবে না। যদি তার কাছে তার শরীরে কোনো চিহ্ন আঘাতের থাকে, পুলিশ তার বিরুদ্ধে কোনো দুর্ব্যবহার করছে কিনা, ম্যাজিস্ট্রেট এই বিষয়গুলো সম্পর্কে নিশ্চিত হবেন। স্বীকারোক্তি লিপিবদ্ধ করার সময় ম্যাজিস্ট্রেট মূল বিষয়ের দিকে লক্ষ্য রাখবেন। 167-র 7-এ তাকে অবান্তর প্রশ্ন না করে মূল বিষয়ের দিকে লক্ষ্য রেখে তার স্বীকারোক্তি আদায় করবেন। অর্থাৎ এটা হলো মূল প্রসেসটা প্রবিধানের। যদি পরীক্ষার প্রশ্ন আসে স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পদ্ধতি সম্পর্কে লিখুন, আপনাকে 467 ফোকাস করতে হবে 364-র সাথে। যদি স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতার প্রশ্ন আসে, ফৌজদারি 164-র প্রশ্ন। যদি স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা অপ্রাসঙ্গিকতার প্রশ্ন আসে, সাক্ষ্য আইনে 24 থেকে 30 ধারার প্রশ্ন। আর যদি প্রশ্ন আসে পুলিশের কাছে যদি কেউ স্বীকারোক্তি দিতে চায়, তখন পুলিশের কি করণীয়, তখন 283 প্রশ্ন। তখন কত? 283। স্বীকৃতির জতার, যদিও আমরা 283-কে স্বীকৃতি পড়ি, এটা কিন্তু স্বীকৃতির বিধি না। 283 হলো স্বীকৃতির যথার্থতা নিরূপণ। বিধিটা হলো মূলত কিসের? স্বীকারোক্তির। আমি একটু কথা বলি নেই প্লিজ। একটা জিনিস বুঝাইতে গিয়ে কিন্তু অনেক জায়গায় চলে যেতে হয়। এখন আপনি যদি মনে করেন যে আমি আপনাকে আজকে 467 পড়াইতেছি, তাহলে কিন্তু এটা আপনি ভুল বুঝতেছেন। এটা কিন্তু পড়াইতেছি না, কিন্তু আপনার জায়গাটা দূর, জটিলতাটা দূর করার জন্য আমি বিভিন্ন জায়গায় যেতে হয়। আপনি মনে করেন যে 467 আমি পড়াইছি না, কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে জায়গাগুলো কিন্তু। ঠিক আছে? এখন যদি বলেন যে আপনি আবার পিআরবি কেন পড়াইতেছেন, সাক্ষ্যানের কথা কেন বলতেছেন, একটা দ্বারা গভীরভাবে বলতে গেলে এটার সাথে রিলেটেড জায়গাগুলো অটোমেটিক চলে যেতে হয়। তার মানে আপনাকে আমি পড়াইতেছি না কিন্তু এটা। এখন আপনি যদি বলেন আজকে আমি 164 ঠিকই বুঝছি, কিন্তু 467-টা বুঝছি না, মনটা খারাপ। আরে 467 তো আজকে আপনার পড়া না, এটা পড়া, এটা কিন্তু আপনার পড়া না আজকে। আচ্ছা, তাহলে বলবেন বলতেছেন কেন, এটার প্রয়োজনেই বলতেছি। তাহলে 164-1 বুঝছেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন। 1, 2 কি, স্বীকারোক্তি লিপিবদ্ধ করার যে আইনি প্রক্রিয়া সেভাবে লিপিবদ্ধ করতে হবে। তবে 364 ধারা অনুসারে কি হইতে হবে, এটা 364 ধারার নিয়মেই স্বাক্ষরিত বা সিলমোহরকৃত হইতে হবে। 164 কত? 2। এখানে আরেকটা কথা আছে। এখন আপনি আপনি একজন ম্যাজিস্ট্রেট, আপনি মামলা পরিচালনাধীন ম্যাজিস্ট্রেট। এখন স্বীকারোক্তি লিপিবদ্ধ করেছেন কার দ্বারা? শাহাদত নামক একজন ম্যাজিস্ট্রেট দ্বারা। তাহলে শাহাদত নামক ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করে আবার কি করবেন? ওই যে মামলা পরিচালনাধীন যে ম্যাজিস্ট্রেট, তার কাছে এটা প্রেরণ করবেন। 164 কত দ্বারা? 2 দ্বারা। 164-3, স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে ম্যাজিস্ট্রেট আসামিকে বুঝাইয়া দিবেন, বলবেন যে আপনি যে স্বীকারোক্তি দিতে চাচ্ছেন, আপনি কিন্তু এই স্বীকারোক্তি দিতে কি নয়, বাধ্য নয়। এই স্বীকারোক্তি দিলে, আমার এখানে একটা কথা বলতে হবে, অনেকে তো, আমরা তো সবাই নতুন, তাহলে এখন অনেকে বলবেন যে স্বীকারোক্তি কি, এটাই তো বুঝলাম না। প্রশ্ন আসা না একটা, যে যে পড়াইতেছেন যে স্বীকারোক্তি এটা কি, এটা তো আগে বলেন। স্বীকারোক্তি হলো স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করা। স্বেচ্ছায় কি করা? নিজের দোষ স্বীকার করা। কোনো রকম ভয়ভীতি নাই, কোনো রকম প্রলোভন নাই, কোনো রকম প্রতিশ্রুতি নাই। আপনি একটা অপরাধ করে নিজে নিজে অনুতপ্ত, আপনার খুব কষ্ট হচ্ছে, এটা না প্রকাশ করা পর্যন্ত আপনার শান্তি হচ্ছে না, আপনার জেল ফাঁসি যাই হোক মেনে নিবেন, কিন্তু আপনি বলবেন যে হ্যাঁ আমি অপরাধটা করছি। এই যে নিজের দোষটা নিজের ইচ্ছায় স্বীকার করছেন, এটাকে বলা হয় দোষ স্বীকার
বা স্বীকারোক্তি, এটাকে কি বলা হয়? স্বীকারোক্তি। একনলেজমেন্ট শব্দের অর্থ স্বীকারোক্তি। আচ্ছা, এখন ফৌজদারি কার্যবিধির 164(3), তাহলে স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে কে সতর্ক করবেন? তদন্তকারী কর্মকর্তা সতর্ক করবেন। তাহলে কে? আসামি সতর্ক করবেন নাকি স্বীকারোক্তি লিপিবদ্ধকারী ম্যাজিস্ট্রেট? ম্যাজিস্ট্রেট কি? ধরেন আমি ম্যাজিস্ট্রেট, আপনি ইব্রাহিম আহমেদ, আপনি স্বীকারোক্তি দিতে চাচ্ছেন, আমি বলবো ইব্রাহিম ভাই, আপনি যে দুঃস্বীকার করতে চাচ্ছেন বা এটা বাধ্যবাধকতা না, আপনি না করলেও পারবেন। ইব্রাহিম ভাই আপনি বলেন যে অসুবিধা নেই, আমি জানি। বলেন আমি জানি যে আমি বাধ্য নাই। বলছেন? আচ্ছা বলছি ইব্রাহিম ভাই। এরপরে বলবো আপনি এই স্বীকারোক্তি দিলে কিন্তু আপনার কি হবে? দণ্ড হইতে পারে, জেল হইতে পারে, যাবজ্জীবন হইতে পারে, আরো বড় দণ্ড হইতে পারে। ইব্রাহিম ভাই বলে কোনো সমস্যা নাই, আমি অপরাধ করছি, ঠিক আছে আমি বলবো, আমি ভয় পাই না। এখানে শেষ নয়, আমি বলবো ভাই ইব্রাহিম ভাই আপনি যে এরকম পাগলামি করতেছেন, স্বীকারোক্তি দিতে চাচ্ছেন, ভাই আপনাকে কেউ ভয়ভীতি দেখাইছে? কেউ কি কোনো প্রলোভন, লোভ লালসা, প্রতিশ্রুতি দিছে? তখন ইব্রাহিম ভাই বলতেছেন না, আমার কেউ ভয়ভীতির প্রলোভন প্রতিশ্রুতি দেখায় নাই, আপনি আপনার কাজ করেন, আমি যা বলি আপনি তা লিখেন। তাই না? তাহলে এই বিষয়গুলো আমি নিশ্চিত হওয়ার পরেই তার স্বীকারোক্তি কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 164 কত ধারা? 3 ধারা। একটা ব্যাখ্যা আছে, দেখবেন লেখা আছে যে আমি ম্যাজিস্ট্রেট শরীফুল আসামি ইব্রাহিমকে বুঝাই দিছি এই কথা, যে আপনি স্বীকারোক্তি দিতে বাধ্য নয়, স্বীকারোক্তি আপনার বিরুদ্ধে ব্যবহার হইতে পারে, স্বীকারোক্তির ভিত্তিতে আপনার দণ্ড হইতে পারে। আপনাকে কেউ ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি দেখাইছে? ইব্রাহিম বলে না, আমাকে ভয়ভীতি দেখাই নাই, আমি নিজের ইচ্ছাই দিচ্ছি, দণ্ড হইতে পারে তাও জানি। তারপরে কে স্বাক্ষর করবেন? আসামিও স্বাক্ষর করবেন, ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর করবেন। 164 কত দ্বারা? 3 দ্বারা। 164 3। তাহলে পয়েন্ট কি? মূল কথা, মেট্রোপলিটন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসামির বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন। 1। 2, স্বীকারোক্তি ফৌজদারি কার্যবিধির 364 ধারার নিয়ম অনুসারে কি করা হবে? লিপিবদ্ধ করা হবে। 3, স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে আসামিকে কি করতে হবে? বুঝাই দিতে হবে, তাকে সতর্ক করতে হবে। 164 কত? 3 ধারা। সাথে ব্যবহার করবো কত? পুলিশ প্রবিধানের 283, 467, দুইটা দেন, অসুবিধা নেই। 283, 400 কত? 67। আর 164 সাথে অবশ্যই আপনি 364 কি করতে পারবেন? লিখতে পারবেন। বুঝতে পারছি? যদি বলেন যে 164 1 2 3 আমি এখন পারবো না, এগুলো আস্তে আস্তে আরো পরে পড়বো, এখন আরো কোনো সহজ কথা আছে কিনা লিখবেন। পুলিশ অফিসার নয়, কোনো ম্যাজিস্ট্রেট, প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইতে পারে, তারা একজন আসামি যদি স্বীকারোক্তি প্রদান করতে চায়, নিজের দোষ স্বীকার করতে চায়, তাহলে ম্যাজিস্ট্রেটে কি করতে পারেন? লিপিবদ্ধ করার ক্ষমতা রাখেন ফৌজদারি 164 দ্বারা। ফৌজদারি কার্যবিধি আইনের 165 দ্বারা পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি। 165 সাথেও পিআরবি 280 ব্যবহার করবেন, 166 সাথেও পিআরবি 280 বিধি ব্যবহার করবেন। বুঝছেন? 165 সাথেও 280, 166 সাথেও 280, 102 ধারার সাথেও 280, 103 ধারার সাথেও 280। ভালো করে মনে রাখেন, ফৌজদারি 102 280 বিধি হবে, 103 280 হবে, 165 166 সবগুলোর সাথে 280 বিধি কি করবেন? ব্যবহার করবেন, বাধ্যতামূলক করতে হবে। ফৌজদারি কার্যবিধির 165 দ্বারা পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তদন্তের ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার। তাহলে আপনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনি তদন্তকারী কর্মকর্তা, তাহলে তদন্ত করবেন না? যে বিষয়ে তদন্ত করতেছেন, এই তদন্তের সাথে জড়িত কোনো মালামাল বা কোনো বস্তু আপনি জানলেন, আপনার থানা এলাকায় কোনো স্থানে বা কোনো বাড়িতে কি আছে, কোনো স্থানে আছে, তাহলে আপনি কি করবেন? যে ব্যক্তির কাছে এটা আছে তাকে গ্রেপ্তার করে ফেলবেন? ওইটা তল্লাশি করার জন্য পরোয়ানা নেবেন নাকি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন? ফৌজদারি 165 ধারার বিধান অনুসারে আপনি এটা বিনা পরোয়ানায় কি করতে পারবেন? তল্লাশি করতে পারবেন বা তল্লাশি করাইতেও পারবেন 165 দ্বারা। তবে যদি জানতেন যে এই তদন্তের প্রয়োজনে কোনো স্থানে কোনো দলিল আছে, তখন কি আপনি বিনা পরোয়ানায় তল্লাশি করতে যাইতে পারতেন? না। তখন 94 দ্বারায় আপনাকে কি দিতে হইতো? নোটিশ। 94 দ্বারায় কি দিতে হইতো? নোটিশ। বিধান অমান্য করলে 96 দ্বারায় তল্লাশির পরোয়ানার আবেদন করতে হইতো। 24 213 আবেদন করতেন, আদালত 96 দ্বারা আপনাকে পরোয়ানা দিত। কেন? কারণ ওটা হলো দলিলের বিষয়বস্তু, কিন্তু মনে রাখবেন এটা। কিন্তু এখানে কিন্তু দলিল বলা হয় নাই, কোনো মালামাল আছে। কি আছে? মালামাল আছে। তাহলে সেটা উদ্ধার করার জন্য এর কারণ জিডিতে লিপিবদ্ধ করে
পুলিশ অফিসার নিজেও তল্লাশি করতে পারেন, অপরের দ্বারাও তল্লাশি করাইতে পারেন 165 দ্বারা। তাহলে 165 দ্বারার কাজ কি? বিনা পরোয়ানায় গ্রেপ্তার নাকি তল্লাশি? উত্তর হলো তল্লাশি। 165 দ্বারা তল্লাশি কে করতে পারেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাকি তদন্তের ক্ষমতাপ্রাপ্ত অফিসার? দুইজনই সঠিক। 165 দ্বারা তল্লাশি কোন এলাকায়? নিজ থানা এলাকায় প্রযোজ্য নাকি সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য? নিজ থানা এলাকায়। 165 দ্বারা তল্লাশি কি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেই করবেন নাকি অপরের দ্বারাও করাইতে পারেন, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। ফৌজদারি কার্যবিধির 165(2) এর সাথে পুলিশ প্রবিধানের 280 গ একদম হুবহুব কথা। 165(2) এর সাথে পুলিশ প্রবিধানের 280 গ বিধি, অর্থাৎ পুলিশ অফিসার যখন এই ধরনের তল্লাশি করবেন তখন কি করবেন? যেন তিনি ব্যক্তিগতভাবে করেন, অর্থাৎ যেহেতু আপনি করতে পারেন, করাইতেও পারেন, নির্দেশনা দেওয়া আছে যেন তল্লাশিটা কি করা হয়? তল্লাশি যেন ব্যক্তিগতভাবে পরিচালনা করেন। 165 কত দ্বারা? 2 দ্বারা। 165(3) বলতেছে যখন পুলিশ অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যস্ত থাকেন না, খুব ওসি সাহেব ব্যস্ত থাকেন, তাহলে তিনি যদি তল্লাশি করতে না পারেন বা কোনো ব্যক্তিকে না পান, অনেক কথা, তাহলে তিনি তার কারণ লিপিবদ্ধ করে কি করতে পারবেন? অপর অফিসার দ্বারাও তল্লাশি করাইতে পারবেন। কি করতে পারবেন? অপর অফিসার দ্বারাও তল্লাশি করাইতে পারবেন, ফৌজদারি কার্যবিধি আইনের 165(3) দ্বারা। 165(4) তাহলে 165 দ্বারাই তল্লাশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে করতেছে কত দ্বারাই? ধরেন একে। তার থানার সাব ইন্সপেক্টর ফিরোজ আহমেদকে দেয়া করাইতেছে কত দ্বারাই? 165(3)। এখন ফিরোজ আহমেদে করুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করুক, যেই যাক, নিয়ম কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের 102(3) দ্বারা নিয়ম মানতে হবে। কি? বাড়ির মালিকের অনুমতি নিতে হবে, সাক্ষী ডাকতে হবে, জব্দ তালিকা করতে হবে, ইত্যাদি। ধারা কত? 165(4)। তল্লাশি করে যে মালামাল পাবেন এটার একটা তালিকা কি করবেন? ম্যাজিস্ট্রেটকে এখতিয়ারে দিন যে ম্যাজিস্ট্রেট তাকে একটা তালিকা প্রদান করবেন। ফৌজদারি কার্যবিধির 165 ক দ্বারা? 5 দ্বারা। 165(5) সহজ আলোচনা। ফৌজদারি কার্যবিধির 165 দ্বারার মূল বিষয় কি তাহলে? পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। কেন? তদন্তের প্রয়োজনে। কোথায়? নিজ থানা এলাকায়। অন্য কারো দ্বারা করাইতে পারেন, হ্যাঁ, অপর অফিসার দ্বারাও করাইতে পারেন। কি পদ্ধতি অবলম্বন করবেন? ফৌজদারি কার্যবিধির 102 এবং 103 দ্বারার পদ্ধতি কি করবেন? অবলম্বন করবেন। ফৌজদারি 102(3)-এর ভাষ্যতে দেখবেন লেখা আছে যে 102(3) দ্বারার যে তল্লাশিগুলা, এগুলো যে 94, 95, 96, 98 যে পরোয়ানা আমলে, সেগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। 165, 66 দ্বারা যে বিনা পরোয়ানায় তল্লাশি, সেগুলোর ক্ষেত্রেও কি প্রযোজ্য? বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে যদি প্রশ্ন আসে ফৌজদারি কার্যবিধির 165 দ্বারা তল্লাশি কার্যক্রম কত দ্বারা নিয়মে হবে? 165 দ্বারা নিয়মে হবে, আদালত কর্তৃক নির্দেশিত নিয়মে হবে, নাকি ফৌজদারি 102(3) দ্বারা নিয়মে হবে? 102(3) দ্বারা নিয়মে হবে। 165 দ্বারা তল্লাশি কার্যক্রম পরিচালনা করার সময় 102(3) দ্বারার বিধান অনুসরণ কে করবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে তল্লাশি করলে সে করবে, নাকি ওনার নির্দেশ অন্য কোনো অফিসার করলে সে করবে, নাকি দুইটাই সঠিক? দুইটাই সঠিক। আর এই তল্লাশি করে তালিকা কাকে দিবে? ম্যাজিস্ট্রেটকে প্রদান করতে হবে। 165 কত? 5। প্রবিধানের কত বিধি? 280 বিধি। 280। তাহলে সহজ রূপ কি? ফৌজদারি কার্যবিধির 165 দ্বারা, ধরেন 1 2 3 4 5, আপনার মনে নাই, পরীক্ষার খাতা 1 2 3 4 5 লেখার সুযোগও পাবেন না, কিন্তু এমসিকিউ এর জন্য একটু পড়া লাগে। সহজ কথা হলো, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তের ক্ষমতাপ্রাপ্ত অফিসার তদন্ত করার সময় জানতে পারলো যে এই তদন্তের সাথে জড়িত মূল্যবান একটা জিনিস বা একটা মালামাল তার থানা এলাকায় কোনো স্থানে আছে, তাহলে এটা উদ্ধার করার জন্য কি করবেন? তিনি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন। যখন ওই বাড়িতে যাবে তখন বলবে আপনি এখানে কেন আসতেছেন? তখন আপনি কি বলবেন? বলবে আপনার কাছে ওয়ারেন্ট আছে? বলবেন না, ফৌজদারি 165 দ্বারা আমি ক্ষমতা রাখি আপনার বাড়িতে তল্লাশি করার, আমি জানলাম, বিশ্বাস করার কারণ আছে যে এটা আপনার বাড়িতে আছে বা এই স্থানে আছে। বুঝতে পারছি? তাহলে পরোয়ানা চাইলে লাভ আছে? লাভ নাই। হ্যাঁ, বলবেন যে সবকিছুতে পরোয়ানা লাগে না, পুলিশ পরোয়ানা ছাড়াও কি করতে পারে? তল্লাশি করতে পারে। এখন এরকমটা তো হতে পারে আপনি যেটা শুনছেন এটা আপনার থানা এলাকার ভিতরে নাই, এটা আছে কোথায়? পার্শ্ববর্তী থানায় অথবা অন্য জেলার কোন থানায়? ধরেন আপনি আছেন রাঙ্গামাটি জেলা, রাঙ্গামাটি জেলার যে কোনো থানায় আছেন, শুনতে পারছেন এটা বান্দরবনে আছে, তখন আপনি কি করবেন? তদন্ত কার্যক্রম বন্ধ করে দিবেন? ক
পুলিশ সুপারের কাছে আবেদন করবেন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করার জন্য? খ, নাকি আপনি বান্দরবনের কোনো অফিসার দ্বারা তল্লাশি করাইতে পারবেন? হ্যাঁ, পারবেন। এটা রাঙ্গামাটির কোনো থানা হইতে পারে, অথবা বান্দরবনে চলে গেছে, ওইখানে বাংলাদেশের যে কোনো জেলা। রাঙ্গামাটি থেকে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, পঞ্চগড় ঠাকুরগাঁয়ের কোনো থানায় আছে, ওইখানেও কি করতে পারবেন, অনুরোধ করতে পারবেন। কার কাছে? ঠাকুরগাঁয়ের পুলিশ সুপারের কাছে, ওই এলাকার সার্কেল অফিসারের কাছে, নাকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে? যে এলাকায় আছে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে কি করবেন, অনুরোধ করবেন। অনুরোধটা কে করতে পারে? যে অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি, অথবা যিনি তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শকের নিম্নে নয় তিনি। তাহলে অনুরোধ করতেছে কোথায়? রাঙামাটি থেকে অনুরোধ করতেছে বান্দরবন, যে ভাই বা স্যার, আমার এই তদন্তের সাথে জড়িত বস্তুটা আপনার বান্দরবনের তানচি থানার এই এলাকায় আছে, আপনি এটা আমাদেরকে কি করে দিবেন, উদ্ধার করে দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 166 এই অনুরোধটা কি সাব ইন্সপেক্টর করতে পারবে? পারবে না। কে পারবে? একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তদন্তকারী কর্মকর্তা যিনি পুলিশ পরিদর্শক, তারা পারবে। 165 কত দ্বারা এটা? 1 দ্বারা। এখন অনুরোধ কার কাছে চলে গেল? রাঙ্গামাটি থেকে বান্দরবনে। এখানে একটা এমসিকিউ প্রশ্ন, যে নিজ থানা অন্য এলাকাও তল্লাশি করা যায়। তাহলে ধরুন আপনার জেলায় 12টা থানা আছে, এটা কি শুধু আপনার জেলার থানার ভিতরে প্রযোজ্য, নাকি বাংলাদেশের যে কোনো থানার ক্ষেত্রে অনুরোধটা করা যাবে? সমগ্র বাংলাদেশের যে কোনো থানায় করা যাবে, নির্দিষ্ট কোনো বিধান নাই। আপনার নিজ জেলার থানা হইতে পারে, ভিন্ন জেলার থানা হইতে পারে। এখন অনুরোধ যাদের কাছে চলে গেছে তারা তল্লাশি করবে কত ধারা নিয়মে? ফৌজদারি কার্যবিধির 166 ধারা বলতেছে তারা ফৌজদারি কার্যবিধির 165 ধারার নিয়মেই তল্লাশি করবে। মানে কি? 165 ধারার নিয়মে তল্লাশি মানে কি বুঝেন? অর্থাৎ তারাও ওই যে বিনা পরোয়ানায় তল্লাশি করবে। আর 165 নিয়ম মানে কি, বিনা পরোয়ানায় এবং কি 102-3 ধারার নিয়মেই তল্লাশি করবে। তল্লাশি করে মালামাল পাইলো বান্দরবনে, এখন তারা এই মালামাল কি করবে? বান্দরবনের ম্যাজিস্ট্রেটের কাছে দিবে, বান্দরবনের পুলিশ সুপারের কাছে দিবে, নাকি রাঙ্গামাটি ওইখানে প্রেরণ করবে অনুরোধকারী অফিসারের কাছে? অনুরোধকারী অফিসারের কাছে মালামাল প্রেরণ করবে ফৌজদারি কার্যবিধি আইনের 166 কত ধারা? 2 ধারা। এখন আসেন 166-3। এখন এই রাঙ্গামাটির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনে করতেছে যে আমি যদি বান্দরবনের অফিসারকে অনুরোধ করি তাহলে সময় লাগবে অনেক, আলামত নষ্ট হয়ে যেতে পারে। তাহলে তিনি সরাসরি রাঙ্গামাটি থেকে বান্দরবনে গিয়ে কি করতে পারবেন, বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন ফৌজদারি কার্যবিধি আইনের 165 কত ধারা? 3 ধারা। তাহলে এখন পর্যন্ত এমসিকিউ প্রশ্ন, আমার থানা এলাকার কোনো বস্তু দ্রব্য যদি অন্য এলাকায় থাকে, তাহলে অন্য এলাকার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? অন্য এলাকার অফিসার দ্বারাও তল্লাশি করানো যেতে পারে, নাকি আমি নিজে গিয়ে অন্য এলাকায় বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবো, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। দুইটাই। 166 অনুরোধ করে তাদের দ্বারা করাবো, 166 কি করব, আমি নিজেই চলে যাব। তাহলে আপনি বলবেন বান্দরবন যাওয়া হয় নাই, এলাকা খুব সুন্দর আছে, যাইবেন। যদি কারো সুযোগ থাকে, বাংলাদেশের যদি সৌন্দর্য দেখতে চান, আপনাকে আসলেই বান্দরবন যেতে হবে, আসলেই যেতে হবে। এটা এত সুন্দর এক জায়গা, না দেখলে মিস করবেন। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 166-3 তাহলে কি করবেন? রাঙ্গামাটি থেকে বান্দরবন গিয়ে আপনি কি করবেন, বিনা পরোয়ানায় তল্লাশি করবেন 166-3। তারপর হলো 166 কত? 4। 166-4 কি করবেন? তাহলে এখন যে রাঙ্গামাটি থেকে বান্দরবনে গেছেন, ওসি সাহেব মাইন্ড করবে না? এই জন্য ওসি সাহেবকে একটা কি করবেন, রিপোর্ট দিবেন যে আমি আপনার এলাকায় আসছি, তল্লাশি করতেছি, যে মালামাল পাইছেন এই মালামালের একটা তালিকাও কি করবেন, তাকে দিয়ে দিবেন। নাহলে মনে করবে কি না কি গুপ্তধন নিয়ে চলে গেছেন, তাই না? এবং ওইখানকার ম্যাজিস্ট্রেটকেও একটা কি করবেন, তালিকা প্রদান করবেন। 166 কত দ্বারা? 4 দ্বারা। 166-4 দ্বারা। পাস আপনার লাগবে না। পাস হলো যে ব্যক্তির বাড়িতে করা হয়েছে, ওই ব্যক্তি যদি আবেদন করেন তাহলে ম্যাজিস্ট্রেট তাকে একটা কি করবেন, তালিকা প্রদান করবেন। এখন বলবেন এগুলা এত কথা কেন? এমসিকিউ এর জন্য লাগবে। লিখিতর জন্য কি করবেন, পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে? তাহলে এই প্রশ্নের সাথে দুইটা দ্বারা যোগ হবে। নিজ থানা এলাকায় মামলার জড়িত বস্তুদ্রব্য উদ্ধার করার জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে 165। পুলিশ অফিসার অন্য এলাকাতে গিয়েও বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে 166। দুইটার সাথে বিধি কত? 280। 200 কত বিধি? 80 বিধি। সময় দিলাম। দুইটার সাথে কত বিধি দিবেন? 180 বিধি। সরি, 180 বলতেছে, 280 বিধি কি করবেন, ব্যবহার করবেন। কিভাবে তে এমসিকিউ পরীক্ষা দেবেন বলে দেন স্যার। আপনাদের এমসিকিউ পরীক্ষার যে ওএমআর শিট গুলো আছে এগুলো প্রিন্ট করে রাখবেন। যদি ওএমআর শিট না থাকে
তাহলে আপনারা খাতার ভিতরে থাকতে নাই পারে, অনেকে হয়তো অফিসে কাজ করেন না, বা প্রিন্ট করা সমস্যা হচ্ছে এখনো, তাহলে আপনার খাতার ভিতরে 1 থেকে 50 ক্রমিক নাম্বার লিখে রাখবেন, তাই না? তখন প্রশ্ন তো মোবাইলেই থাকবে, তখন 1 নাম্বারটা যদি আপনার কাছে মনে হয় ক উত্তর, তাহলে ক লিখবেন, তারপরে মিলায় দেখবেন আমাদের উত্তরপত্রের সাথে আপনি কত পাইছেন, তাই না? আপনি কত পাইছেন আপনি লিখে রাখবেন, আমরা পরে জানবো। এখন ধরেন আমাকে যদি সবাই মেসেজ দেন তাহলে 5,000 মেসেজ আসবে আমার কাছে, পরীক্ষা যদি আপনারা দেন, তাহলে তো আপনাদের এই মেসেজ পড়তে পড়তে আমার 3 দিন সময় গেলে সিন করতে করতে চলে যাবে এটা। এই জন্য আমরা একটু অনুরোধ করি আর কি আপনাদেরকে, বুঝেন নাই? নাহলে আমরা বলবো না কেন, এটা কেন বলতে হয় যে আমাদেরকে মেসেজটা দিয়েন না, তাহলে আপনারা তো মেসেজ দেন, এটাই তো চাই, ভালো লাগে আমাদের এগুলা। কিন্তু মানে সময়টা এইবার খালি এই সিন করতে করতেই, ধরেন আপনি যদি 5,000 মেসেজ খালি সিন করেন, মানে চাপ দেন, তাহলে আপনার কয়দিন সময় লাগতে পারে, আপনি বুঝেন বিষয়টা? তা আপনাদের ছাড়া আরেকটা ব্যাচ কিন্তু আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। অবশ্যই আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করতেছেন, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবে ইনশাল্লাহ। ফৌজদারি কার্যবিধানের আজকে এই পর্যন্তই, রিভিশন দিয়া এমসিকিউ প্রশ্ন দিয়ে দিচ্ছি, আর একটা ক্লাস শুরু হবে দণ্ডবিধির। আপনারা পরীক্ষা দেওয়া উত্তরপত্র নিজেদের কাছে রাখেন, কালকে জানবো ইনশাল্লাহ। ফৌজদারি কার্যবিধি আইনের আলোচনা ছিল আজকে 160। তাহলে আপনাদের ক্লাসের পড়া কি জানেন? এই এখন যে 2 মিনিট, এটা হচ্ছে আপনাদের আজকে ক্লাসের আলোচনা। কথা বুঝেন নাই মনে হয়? মানে আপনাদের ক্লাস কি 2 মিনিট, মানে 2 মিনিটের পর আপনাদের, তাহলে প্রতিদিন 2 মিনিটের পর আপনি নিতে পারবেন না? কি বলেন এটা, বলেন অবশ্যই পারবো ইনশাল্লাহ। তাহলে যদি প্রতিদিন এই 2-3 মিনিটের পর আপনি নিতে পারেন, তাহলে আপনার পদোন্নতি হবে ইনশাল্লাহ। সারা ক্লাসে যা বলছি না বলছি, এগুলো শুধু শুধু চিল্লাইছি, একবার ফাও, কিচ্ছু কাজের না এগুলো। যে এখন যেটা বলবো এটা হচ্ছে আসল। ফৌজদারি কার্যবিধির 160, ঘটনা সম্পর্কে যারা জানে এরকম ব্যক্তিদেরকে হাজির হওয়ার জন্য পুলিশ লিখিত আদেশ দিবে, তারা এসে হাজির হয়ে যাবে। এটা নিজ থানার হোক অন্য থানার হোক। হাজির হওয়ার পরে তার জবানবন্দি গ্রহণ করবে, একে সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে, আবার কয়েকটা কারণে বাধ্যও নয়। দুই, তার জবানবন্দি লিপিবদ্ধ করবে। 161-3, ব্যক্তি যদি একাধিক হয়ে থাকে, মানে সাক্ষী যদি অনেকগুলা হয়, তাহলে সবাইটা আলাদা আলাদা, এক কাগজে না। 161-3। আর এই জবানবন্দি লিপিবদ্ধ করার সময় পুলিশ অফিসার কোনো ক্ষমতার অপব্যবহার করবে না, পিআরবি 265 বিধি। তাদের এই জবানবন্দি দিয়ে চলে যাবে, তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার প্রয়োজন নাই। 162 দ্বারা ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি দিয়ে জবানবন্দি নেওয়া যাবে না, দিতে চাইলে তাকে দেওয়া থেকে বিরত রাখা যাবে না। 163-2। 163 কত? 2। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর কি, পুলিশ অফিসার পারবে না। ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা রাখবেন। 164-1, এটা যেভাবেই হোক, অনেকগুলা প্রক্রিয়া আছে স্বীকারোক্তি লিপিবদ্ধ করার, যেভাবেই হোক ম্যাজিস্ট্রেট তার মতো করেই করবেন, তবে ফৌজদারি 364 ধারাকে অনুসরণ করবেন। 164-2, স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে কি করবেন? তাকে সতর্ক করবেন। কি করবেন? এই যদি 164-3 না বুঝেন, তাহলে সাক্ষ্য আইন 29 দ্বারা বুঝবেন না, বোঝার চেষ্টা করেন। 164-3-এর যে এইটা, এটা না বুঝলে আপনার সাক্ষ্য আইন 29 গিয়ে বুঝতে কষ্ট হবে, মনে রাখবেন। আচ্ছা, 165 দ্বারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা তদন্তের সাথে সম্পৃক্ত বা জড়িত কোনো বস্তু, তার থানা এলাকায় যদি কোনো স্থানে মালামাল থাকে, তাহলে তার কারণ জিডিতে লিপিবদ্ধ করবেন। তিনি এটা বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন, এটা উদ্ধার করার জন্য। 165-1, তিনি ব্যক্তিগতভাবে যেন এই তল্লাশিটা করে নির্দেশ দেওয়া আছে। 2, অপর অফিসার দ্বারাও করাইতে পারবেন নিজ থানা এলাকার ভিতরে। 165-3, নিজ থানা এলাকার ভিতরে নিজে করুক অপরের দ্বারা করুক, 102-3 দ্বারা নিয়মগুলো তল্লাশির ক্ষেত্রে অবশ্যই কি করবেন? মেনে চলবেন। 165-4, ম্যাজিস্ট্রেটকে তল্লাশির তালিকা প্রদান করবেন। 5, এই তল্লাশির সাথে জড়িত বস্তু অন্য থানা এলাকায় থাকতে পারে, নিজ জেলার পাশের থানা বা অন্য জেলার কোনো থানা, তাহলে ওইখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করবেন যে এটা উদ্ধার করে দিবেন প্লিজ। 166-1 দ্বারা যারা অনুরোধটা পাবে তারা কি করবে? এটা 165 দ্বারা নিয়মে তল্লাশি করবে এবং অনুরোধকারী অফিসারকে পাওয়া গেলে মালটা ফেরত দিবে। 2, এখন সরাসরি নিজ থানার অফিসার পার্শ্ববর্তী থানায় গিয়া বা অন্য থানায় গিয়া বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে বিশেষ প্রয়োজনে। 165-66 কত দ্বারা? 3 দ্বারা। এখন যেহেতু অন্য এলাকায় চলে গেছে, তাহলে ওইখানে ওসি সাহেব মাইন্ড করতে পারে, এই জন্য ওইখানকার ওসি বা ম্যাজিস্ট্রেটকে জানাবেন এবং জব্দ তালিকার কপি প্রদান করবেন। 166 কত দ্বারা? 4 দ্বারা। 167 লম্বা আলোচনা, কারণ ফৌজদারি কার্যবিধির 167-তে 3টা সংশোধনী আছে, 167-2 এর সংশোধনী আছে। এখানে আবার বিচারিক হেফাজতের আলোচনাটা সংজ্ঞা পড়াইতে হবে। আবার 167-2 এর ক, রিমান্ডে নেওয়ার আগে পরে কি করতে হবে। আবার 167 শর্ট পেন ক, এখানে 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, অতএব এটা আলোচনা করলে শেষ করা যাবে না।
তাহলে আপনাদের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন দিয়ে দিচ্ছি, পরীক্ষা দেন। দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম স্পষ্ট কথা, নির্বাচনের জন্য বন্ধ ক্লাস 10, 11, 12 3 দিন। এর আগে যেগুলো হয় আমরা ক্লাস চলবো, আপনারা সুযোগ মতো রেকর্ড শুনে নেবেন। 11, 12 তারিখ নির্বাচন না, 11, 12, 13 3 দিন টোটালি ক্লাস বন্ধ থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে তার আগ পর্যন্ত ক্লাস চলবে। রিভিশনটাকে বেশি প্রাধান্য দিব, দ্বারা অল্প পড়াবো যেন আপনারা নিয়ে নিতে পারেন। এইভাবেই চলবে ইনশাল্লাহ। কথা বুঝাতে পারছি? এর চাইতে লম্বা সময় বন্ধ রাখলে আপনার ডিউটিতে যতই থাকেন জায়গায় হেডফোন লাগায় রেকর্ডটা শুনে নেবেন ইনশাল্লাহ। কথা বুঝাতে পারছি? কারণ অনেকে বলতেছেন 7 তারিখ থেকে ক্লাস বন্ধ রাখেন, তাহলে আপনার এই বছরের পড়াশোনায় বাদ হয়ে যাবে, একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাবে। এটা আর ডিউটিতে যান যেখানে, তার সুযোগ পাইলেই পূর্বের পড়াগুলো আপনার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই রিভিশন দিবেন, না লাইনটা ধরে রাখতে পারবেন না। পুলিশের পদোন্নতি পরীক্ষার জন্য আপনার 3টা নিয়ম মনে রাখেন, আল্লাহ পাক অবশ্যই দিবে। লিখিত পরীক্ষাগুলো অংশগ্রহণ করবেন, এটা হলো 1 নম্বর নির্দেশনা। 2 নম্বর নির্দেশনা হলো পূর্বের পড়াগুলা অবশ্যই রিভিশন দিবেন, একা একাই রিভিশন দিবেন। তৃতীয়ত হলো গ্রুপ স্টাডির কোনো বিকল্প নাই। এটা একজনও হইতে পারে, এটা পুলিশ সদস্য হইতে পারে, আনসার সদস্য হইতে পারে। গ্রুপ স্টাডি বলতে এরকম কোনো কিছু না যে আমরা সবাই মিলে আইন পড়বো। গ্রুপ স্টাডির মূল লক্ষ্যবস্তু হলো আপনার মুখ থেকে কথাটা বের করা, বুঝাইতে পারছি? এটা আপনি মিসেসের সাথে গ্রুপ স্টাডি করতে পারেন। কোন বলবেন যে শুনো তো, আমি আজকে এই ধারাগুলো পড়ছি, দেখো তো হয় কিনা। অথবা বই হাতে ধরাই দিবেন ওনার, অথবা আমাদের হ্যান্ড নোটটা ধরাই দিবেন যে একটু শুনো তুমি, এটা আমি বলতে পারি কিনা। ঠিক আছে? দেখবো সেও উৎসাহিত হবে। দেখবেন আপনাকে পড়ার জন্য আরো সে কি করবে, বাহবা দিবে। আপনি এরকম অবহেলা করবেন না, মনে করবেন যে আপনার সাথে উনি কম জানে, এই তুমি কি জানো এই গ্রুপ সম্পর্কে, এরকম বলবেন না। ওনাকে আইন শিখাই নেবেন, আপনার একজন আদর্শ পার্টনার হয়ে যাবে। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ।